ডিসিশন নেওয়ার আগে আসলে আমাদের ডেস্টিনেশনটা ফিক্স করা উচিত, যে আসলে আমরা কোথায় যেতে চাই, কি অ্যাচিভ করতে চাই, কোন জিনিসটাকে আমি অ্যাকমপ্লিশ করতে চাই আমার লাইফ। একটা কমন সেন্স আমি সবসময় ইউজ করি, এটাকে বলা হয় কোয়ালিটি অফ ডিসিশন ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ কোয়েশ্চেন উই আস্ক ডিউরিং ডিসকাশন। আমাদের লাইফের ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভাইভাল স্কিল হচ্ছে নিজেকে ক্ষমা করতে পারা। আপনি যদি একটা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন করেন, it would be the introduction of your communication with that person. দক্ষতা মানে শুধুমাত্র টেকনিক্যাল নলেজ না, আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, দিনে 16 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজন হলে আপনি কাজ করতে পারেন, দ্যাটস আ স্কিল টু। আমরা অনেক সময় যেটা করি, একটা সেন্টেন্স শুরু করি, শেষ করার আগেই আরেকটা সেন্টেন্স শুরু করে ফেলি, যার জন্য প্রথম সেন্টেন্সও বোঝা যায় না, কারণ সেটার কনক্লুশন থাকে না, দ্বিতীয় সেন্টেন্সও বোঝা যায় না, কারণ সেটার ইন্ট্রোডাকশন থাকে না। ওয়েলকাম এভরিওয়ান। আজকের আমাদের গেস্ট হিসাবে একদম সীমানা ছাড়িয়ে যাওয়া একজন গেস্ট আছে। সে তার থিঙ্কিং, ফিলোসফি এবং ট্রেনিং দিয়ে আসলে সীমানা ছাড়িয়ে যাচ্ছে অলরেডি। সেই সীমান্ত আমাদের সাথে আছে। বাট শুরুতে আমরা সীমান্তর কাছেই শুনে নিব যে সীমান্ত, তোমার সীমানা বা তোমার পরিচয়টা যদি আমাদেরকে বলো আর কি। থ্যাংক ইউ সো মাচ ঝঙ্কার ভাই। আমাদের বোধ হয় সেই 2016 সালে সামনাসামনি একটা সেমিনারে আমাদের দেখা হয়েছিল, এরপর আমাদের বোধহয় বাংলা মোটরে আরেকবার দেখা হয়েছিল। অনেকদিন পরে আপনার সাথে একটু অনলাইনে ইন্টারাকশনের সুযোগ হচ্ছে। আমি মাশাহিদ হাসান সীমান্ত। আমি মূলত যেটা করি সেটার এক শব্দে হচ্ছে আমি মানুষের প্রবলেম সলভ করি। সব ধরনের প্রবলেম সলভ করি না, পার্সোনাল লাইফের ডিসিশন মেকিং নিয়ে, রিলেশনশিপ ডেভেলপমেন্ট নিয়ে এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যত ধরনের প্রবলেম আছে আমি চেষ্টা করি সেগুলোকে কমন সেন্স দিয়ে সলভ করতে। সলিউশনটা আমি 3টা ওয়েতে অফার করি। আমি ট্রেনিং এর মাধ্যমে অফার করি, বই লেখার মাধ্যমে অফার করি এবং 1-to-1 কাউন্সিলিং বা অ্যাডভাইসিং এর মাধ্যমে আমি অফার করি সমাধানটা। সো এটুকুই। সো তোমার জন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, ধরো ডিসিশন মেকিং একটা শব্দটা শুনলে কিন্তু অনেক ভয় চলে আসে আমাদের মধ্যে। আমরা পার্সোনাল লাইফে, রিলেশনের ক্ষেত্রে, কেরিয়ার সিলেকশনের ক্ষেত্রে, ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে প্রচুর সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়। তো এই সিদ্ধান্তগুলোর স্পেসিফিক কিছু রিজন তো থাকতেই পারে, কিন্তু জেনারেল ভাবে তুমি আমাদেরকে বলতে পারো যে একটা মানুষ আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে পারে? কারণ সিদ্ধান্ত নিতে গেলে দেখা যায় আমাদের উপরে প্রচুর স্ট্রেস চলে আসে, ভয় চলে আসে এবং সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা প্রোক্রাস্টিনেট করে ফেলি আর কি। তো এই সিদ্ধান্ত রিলেটেড যদি আমাদেরকে কিছুটা সাজেশন দাও, বিশেষ করে যারা ইউনিভার্সিটি লাইফে আছে তাদের জন্য আর কি। আচ্ছা, ইউনিভার্সিটি লাইফে আমি আসলে ইন জেনারেল আমাদের লাইফের আগে ডিসিশন মেকিংটাকে আমি একটু আগে ইজি করে নিই, যে আমি আমার লাইফের ডিসিশন গুলো আমি নেই কয়েকটা জিনিস মাথায় রেখে। সবার আগে আমি নিজেকে এটা আস্ক করি, আমি আমার নিজের কাছে আমি কি পেতে চাই, বা আমার নিজের কাছে আমার নিজের প্রত্যাশা কি। সো ডিসিশন মূলত আমাকে একটা রাস্তা দেখাবে, কিন্তু সেই রাস্তার শেষ বিন্দুতে গিয়ে আমি কোন প্রাপ্তিটাকে অ্যাচিভ করতে চাই, আমার কাছে যদি সেটাই ক্লিয়ার না থাকে, অর্থাৎ আমার যদি ডেস্টিনেশন ক্লিয়ার না থাকে, আমার ডিসিশন কখনোই আমাকে একটা ক্লিয়ার কাট আপনার টার্গেটের দিকে আমাকে নিয়ে যাবে না। সো আমরা ডিসিশন নেওয়ার আগে আসলে আমাদের ডেস্টিনেশনটা ফিক্স করা উচিত, যে আসলে আমরা কোথায় যেতে চাই, কি অ্যাচিভ করতে চাই, কোন জিনিসটাকে আমি অ্যাকমপ্লিশ করতে চাই আমার লাইফে, কিংবা আমি নিজেকে আসলে কোন পজিশনে দেখতে চাই। ইউনিভার্সিটি লাইফে আমাদের যে ডিসিশনটা আসলে সবচেয়ে বেশি নিতে হয় সেটা হচ্ছে আমি কোন সাবজেক্টে পড়বো। যেমন আমি যতদূর জানি ঝঙ্কার ভাই, আপনি সম্ভবত বুয়েটে পড়েছিলেন। অনেক ছেলে মেয়েরই আসলে আগ্রহ থাকে, তারা ইঞ্জিনিয়ারিং কিংবা বুয়েটের ব্র্যান্ড নেমটাকে তারা আসলে পেতে চায়, এটার জন্য তারা বুয়েটে পড়াশোনা করতে চায়, কিন্তু তারা ম্যাথ হেভি কোর্স গুলো তারা আসলে খুব একটা আনন্দ পায় না করতে গিয়ে। সো আপনাকে সবসময় দেখতে হবে যে আপনি ফিউচারে যেটা পেতে চান এবং সেটা পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কি আসলে আপনাকে হ্যাপিনেস দিচ্ছে কিনা। যেমন আইবিএ তে আমার নিজের যে বিজনেস স্কুলে আমার আসলে পড়ার সুযোগ হয়েছে, আমি নিজেও একসময় জানতাম না যে আইবিএ তে আসলে বেশ কিছু ম্যাথ হেভি কোর্সেস আছে। আমি নিজেও জানতাম না যে যারা ইকোনমিক্স পড়তে চায় তাদেরকে ইকোনোমেট্রিক্স এর মতো খুবই জটিল কিছু ম্যাথমেটিক্যাল ম্যাথ হেভি কোর্সেস করতে হয়। সো আপনি কারো কাছে শুনলেন যে ইকোনমিক্স হচ্ছে রয়্যাল সাবজেক্ট, কিন্তু আপনি ম্যাথে উইক, ইকোনমিক্স 2টা বছর ভালো মতো পড়লেন
তৃতীয় বছর গিয়ে আপনি ওই ইকোনোমেট্রিক্স এর কঠিন কঠিন ম্যাথগুলো আপনি রিসিভ করতে পারছেন না, তখন আপনার জন্য খুবই কষ্ট লাগবে। আর ঠিক এই কারণে আমার দুটো রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে। ইউনিভার্সিটিতে আপনি যখন আছেন, আপনার মেজর ডিসিশন দুইটা, কোন ধরনের ইউনিভার্সিটিতে পড়বো, কোন সাবজেক্টে পড়বো। এই দুটো প্রশ্নের ভেতরে আসলে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোন সাবজেক্টে পড়বেন, কেননা দিন শেষে আপনি যেই সাবজেক্টে পড়বেন আপনার জব ফিল্ড অনেকটা সেই সাবজেক্ট রিলেটেড হবে। আপনি যখন সাবজেক্ট বাছাই করতে যাবেন নিজেকে আরো দুটো প্রশ্ন করবেন। প্রথম যেই প্রশ্নটা করবেন সেটা হচ্ছে, এই সাবজেক্টে আমি যদি ডিগ্রি পেতে চাই 4 বছরে কোন 40টা কোর্স আমার পড়তে হবে, তার ভেতরে কি এমন কোন সিগনিফিকেন্ট নাম্বার অফ কোর্সেস আছে কিনা যেগুলো পড়তে আপনার কষ্ট হতে পারে, আপনি সেগুলো পড়তে আনন্দ নাও পেতে পারেন। এই প্রশ্নটা করা অনেক বেশি জরুরি। আমরা শুধুমাত্র ওকে বিবিএ এইটুকুর উপরেই ডিসিশন নিয়ে নেই, গভর্নমেন্ট পলিটিক্স এইটুকুর উপরেই ডিসিশন নিয়ে নেই, না। বিবিএ মানে বিবিএ এর 40টা কোর্স, অ্যাটলিস্ট আপনি টাইটেলটা দেখে নেন, কোর্স আউটলাইনটা দেখে নেন যে আপনার 4 বছরে একটা ডিগ্রি পাওয়ার জন্য কোন 40টা কোর্স পড়তে হবে। এবং আপনি দেখবেন কোর্স আউটলাইনে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে 3 লাইনের অন্তত একটা ছোট্ট ব্রিফিং লেখা আছে যে সেই সাবজেক্টের কোর থিমটা আসলে কি, যেটা আপনাকে পড়ানো হবে। সেটা দেখে দেন আপনি একটু ইনফর্মড ডিসিশন আপনি নেয়ার চেষ্টা করেন। একটা কমন সেন্স আমি সবসময় ইউজ করি, এটাকে বলা হয় কোয়ালিটি অফ ডিসিশন ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ কোয়েশ্চেন উই আস্ক ডিউরিং ডিসকাশন। অর্থাৎ একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি নিজেকে যত বেশি লজিক্যাল কোয়েশ্চেন করব তত বেশি অ্যান্সার আমার ভেতর থেকে বের হবে, এবং অ্যান্সারের সামারিগুলো পরবর্তীতে আসলে আমাকে একটা ডিসিশন মেকিং এ হেল্প করবে। আমার মনে হয় ভাই আমি মোটামুটি একটু ছোট্ট কনক্লুশন আমি ড্র করতে পেরেছি আপনার কোশ্চেনের। হ্যাঁ, আরেকটু আমি জানতে চাবো যে ডিসিশন নিতে গিয়ে যে ইনার্শিয়াটা কাজ করে, বা অনেক ক্ষেত্রে দুই একজন হচ্ছে ইনফরমেশন, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে বলি অ্যানালাইসিস প্যারালাইসিসের মধ্যে পড়ে যায়, যে আমি কখন একটা সার্টেন স্টেজ পরে একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমার কিছু ইনফরমেশন তো অবশ্যই লাগবে, চোখ বন্ধ করে ডিসিশন নেওয়া যাবে না, আবার এই অ্যানালাইসিসটা অনেক বেশি লেংদিও করা যাবে না। দেয়ার আর সাম ডেডলাইন। সাপোজ আমি যদি ইউনিভার্সিটির সাবজেক্ট সিলেক্ট করতে চাই তখন আমার একটা ডেডলাইন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমার ডেডলাইন নাই, যে আচ্ছা আমি এই কেরিয়ার পার্টটা আমি এক্সপ্লোর করবো কিনা বা এই জিনিসটা আমি শিখবো কিনা। সেক্ষেত্রে আমার যদি ডেডলাইন না থাকে তখন দেখা যায় যে এই অ্যানালাইসিসের একটা মানে প্যারালাইসিসের ভিতরে আমরা আটকে যাই। তো সেইটাকে আমরা প্রোক্রাস্টিনেটটাকে কিভাবে স্টপ করাবো ডিসিশন মেকিং এর পার্সপেক্টিভে? আমাদের ইনার্শিয়ার কারণগুলো আগে বলি। আমাদের প্রথম কারণ হচ্ছে আমরা ওভার পারফেকশনে বিলিভ করি। আমরা অনেক সময় চাই আমি লাইফে যা ডিসিশন নিব সব আমার পারফেক্ট হইতে হবে, এটা পসিবল না। লাইফে যদি আমরা পারফেকশনের জন্য ওয়েট করি তাহলে যেটা দেখা যাবে অনেক কাজ আমাদের করাই হবে না। সারা জীবন জাস্ট আমি পারফেকশনের জন্য ভেবে যাব, আমার আর মাঠে নামা হবে না। সো আমাদের প্রথম যেটা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, পারফেকশনের একটা এক্সট্রিম এক্সপেকটেশন থেকে বের হয়ে আসা। সেকেন্ড যেটা থাকবে এটা আরেকটা এক্সট্রিম, সেটা হচ্ছে কোনো কিছু চিন্তা না করে নেমে যাওয়া। এটাও করা যাবে না। সো একেবারে জিরো প্রিপারেশনও হবে না, আবার পারফেক্ট প্রিপারেশনও হবে না। এই ক্ষেত্রে আমার জেফ বেজোসের আসলে একটা স্টেটমেন্ট আমার খুব পছন্দ, সেটা যদি উনি বিজনেস ডিসিশনের জন্য সেটা ইউজ করেছেন, উনি কথাটা অনেকটা এইভাবে বলেছেন যে আপনার যদি কখনো মনে হয় কোনো একটা বিজনেস রান করার জন্য আপনার মোটামুটি 60% প্ল্যান রেডি হয়ে গেছে, আপনি মাঠে নেমে যাবেন, কারণ বাকি 40% আপনাকে মাঠ শেখাবে। আগের প্রিপারেশনে আপনি 60% পাবেন, মাঠ আপনাকে বাকি 40% দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনি কখনোই 100% পাবেন না। আরেকটা জিনিস যেটার কারণে আমাদের ডিসিশনে আসলে ইনার্শিয়া কাজ করে, আমাদের আসলে 4 ধরনের মানুষ থাকে যারা আসলে আমার ডিসিশন মেকিংটাকে ইনফ্লুয়েন্স করে। এক ধরনের মানুষ যারা আমার ভালো চায় প্লাস যারা ভালো ডিসিশন দিতে পারে, এরা হচ্ছে আমার লাইফের অ্যাসেট। তারা আমার ভালোও চায়, মানে তাদের আমার প্রতি ইন্টেনশনটাও পজিটিভ, ক্যাপাসিটিটাও পজিটিভ। সেকেন্ড এক ধরনের মানুষ আছে, তারা আমার ভালো চায় কিন্তু তারা জানে না কিসে আমার ভালো হবে। থার্ড এক ধরনের মানুষ আছে যারা আমার ভালো চায় না,
কিন্তু তারা তাদের লাইফে আসলে অনেক কিছু দেখে আসছে, শিখে আসছে, তাদের নলেজ ভালো। আর চতুর্থ এক ধরনের মানুষ আছে যারা আমার ভালোও চায় না, আবার তারা আসলে জানেও না আমার জন্য কোনটা ভালো। আমাদের ডিসিশনের ইনার্শিয়া মূলত প্রথম ক্যাটাগরির মানুষটা করে না, কারণ প্রথম ক্যাটাগরির মানুষটা তারা আমাদের জন্য অ্যাসেট, তারা আবার ভালোও চায়, আবার ভালো ডিসিশন মেকিং এ হেল্প করে। ইনার্শিয়া ক্রিয়েট করে বাকি 3 ক্যাটাগরির মানুষ। তার ভেতরে সবচেয়ে বেশি ইনার্শিয়া ক্রিয়েট করে তারা যারা আবার ভালোও চায় না, প্লাস তারা আমাকে রং বুদ্ধি দেয়। সো আমার মাঝখানের ক্যাটাগরির যে 2টা মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে আসলে আমার করণীয় কি কি? আমি যেটা করি, যাদের ইন্টেনশন আমার প্রতি ভালো কিন্তু ক্যাপাসিটি নাই ভালো ডিসিশন দেওয়ার, আমি তাদেরকে ভালো বন্ধু হিসেবে রাখি, কিন্তু ভালো পরামর্শদাতা হিসেবে আমি রাখি না। তারা জাস্ট আমার ফ্রেন্ড, তারা আমার ফ্রেন্ড প্লাস মেন্টর না। তৃতীয় ক্যাটাগরির যে মানুষগুলো আছে, আচরণ ভালো না কিন্তু তারাও মাঝে মাঝে 2-1টা ভালো কথা বলে ফেলে, আমি তাদের ক্ষেত্রে যেটা করি, সবার আগে আমি ট্রাই করি ওই মানুষের আচরণ যাতে আমার মন খারাপের কারণ না হয়। দ্বিতীয়ত আমি যেটা করি, এটাকে আমি জাস্ট একটা সেন্টেন্সে বলি, আই রিজেক্ট দ্য পার্সন বাট আই রিমেম্বার দ্য পয়েন্ট। কিন্তু তার পয়েন্ট যদি জাস্টিফাইড হয় ওইটাকে আমি মাথায় রাখি, দেন একটা ডিস্টেন্স তৈরি করি যাতে সে আমার কোনো একটা মেন্টাল হেলথের ক্ষতির কারণ হয়ে না যায়। এইভাবে এই যে বিভিন্ন টাইপের মানুষদেরকে আমি ম্যানেজ করার মাধ্যমে তাদের কারণে আমার যেটা ইনার্শিয়া তৈরি হতে পারে সেখান থেকে আমি নিজেকে আমি সরিয়ে আনি। এবং থার্ড এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটাকে আমি বলি যে আসলে ডিসিশন নেয়ার পরবর্তীতে আমি যতই চেষ্টা করি আমি 100% রাইট ডিসিশন নিতে পারবো না। আমাদের লাইফের ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা সার্ভাইভাল স্কিল হচ্ছে নিজেকে ক্ষমা করতে পারা, নিজের সিলি মিস্টেকের জন্য নিজেকে ক্ষমা করা, নিজের ডিসিশন মেকিং এ কোনো একটা আমার ইমপারফেকশন ছিল, ডিসক্রিপেন্সি ছিল, এটা আইডেন্টিফাই করে নিজেকে এটা বোঝানো, দেখো যখন তুমি ডিসিশনটা নিয়েছিলা তখন তো তোমার সামনে ফুল ফিউচারের ক্লিয়ার পিকচারটা ছিল না, তাই তোমার জন্য এইটুকু উইকনেস, এটা ন্যাচারাল, এটা বেটার হয় তুমি নিজেই নিজেকে ক্ষমা করে দাও। আমি অনেক সময় নিজেই নিজেকে ক্ষমা করে দেই, কারণ আমি জানি ডিসিশন মেকিং এ আমি কখনো 100% পারফেক্ট থাকবো না। বাট যারা অনেক বিখ্যাত মানুষ, আমি অতটা বিখ্যাত মানুষ না, বাট তাদের একটা কমন সেন্স আমার খুব পছন্দ, সেটা হচ্ছে কখনো কখনো আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, আর কখনো কখনো আপনি আগে সিদ্ধান্ত নেবেন, পরে কাজ করে প্রমাণ করবেন আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল। সো লাইফে আমার এই 2টা কনসেপ্ট আসলে উপস্থিত থাকতে হয়। হ্যাঁ, আপনি নেক্সট প্রশ্ন আমাকে চাইলে করতে পারেন ফ্লোতে। না ঠিক আছে, গুড। জিনিসটা খুবই পাওয়ারফুল একটা জিনিস যে আমার সারাউন্ডিংসের মানুষেরকে আমার সম্পর্কে, তাদের সম্পর্কে আমার একটা কিন্তু পার্সপেক্টিভ থাকবে যে কাকে আমি আসলে কিভাবে তার সাথে আমি রিলেশনশিপটা মেনটেন করব। নট এভরিবডি উড বি মাই মেন্টর, বাট সাম উড বি মাই ফ্রেন্ড, সাম উড বি মাই দ্য ফ্রেন্ড, বাট একটু ডিস্টেন্স জোনের ফ্রেন্ড থাকবে, কিছু থাকবে হচ্ছে যে ইয়েস অনেক সময় তো ভাই যখন জিজ্ঞেস করা হয় উই আর জাস্ট ফ্রেন্ডস, সো ওরা জাস্ট ফ্রেন্ডস, বাট তারা মেন্টর, অ্যাডভাইসার কিংবা গাইডের ভূমিকায় আসবে না, তারা জাস্ট ফ্রেন্ডই থাকবে। কিন্তু এখানে ফ্রেন্ড নিয়ে আলোচনা করতে গিয়ে একটা ভালো বা ফ্রেন্ড বা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বড় সমস্যা অনেক ক্ষেত্রে চলে আসে যে কিছু কিছু মানুষ থাকে ফ্রেন্ড জোনের মধ্যে যারা হচ্ছে অনেক সময় হচ্ছে আমাদেরকে কটূক্তি করে, হেয় প্রতিপন্ন করে, বা বিভিন্ন জায়গায় হচ্ছে এটা খুব সময় যে মানে একটা হয়তো আমি কোনো একটা জায়গায় কিছু একটা বলছি, আমার একটা নাম দিয়ে দিল, বা আমাকে এটা নিয়ে সারা বছর হচ্ছে উঠতে বসতে এখানে সেখানে, বা আমার কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে হোক বা আমার অ্যাকসেন্ট নিয়ে হোক, মানে সব মানুষেরই কিছু না কিছু একটা জিনিস থাকে। এখন এইটা নিয়ে ওরা বলতে 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 জিনিসটা খুবই মানে এমন ক্লাসের ভিতরে এমন বিরক্তিকর পর্যায়ে নিয়ে যায় যে আসলে মানে ইট বিকামস ভেরি ভেরি ফ্রাস্ট্রেটিং, হিউমিলিয়েটিং এট দ্য সেম টাইম। এইরকম নেগেটিভ এনার্জির মানুষগুলোকে আমরা আসলে কীভাবে ডিল করবো যাদেরকে 100% অ্যাভয়েডেবলও না। হয়তো ক্লাসে দেখা হয় আমি এমন একটা শক্ত পজিশনে নাই যে তাকে বলতে পারি না, কোনো কারণে সে হয়তো মেবি স্ট্রং ইন সাম ওয়ে আর কি, অথবা সে খুব স্ট্রং ইন পার্সোনালিটি বা কোনো একটা কারণে। সো
ক্লাসমেট, আমার সেখানে যেতে হয়, কিন্তু আমি এই কাইন্ড অফ লাইকে হয়তো বুলিং এর শিকারও বলতে পারো। এই টাইপের সিচুয়েশনটাতে আমরা আসলে কিভাবে রিলেশনশিপটা বা ইন্টারাকশনটা আসলে ম্যানেজ করবো আর কি, এইটা ডে বাই ডেতে একটা খুব কমন একটা প্রবলেম ভার্সিটিগুলোতে আমরা দেখতেছি আর কি। এই ক্ষেত্রে আসলে আমি কয়েকটা অ্যাপ্রোচে আমি প্রবলেমটাকে সলভ করার ট্রাই করি। যেটা আমার জন্য রিসেন্টলি সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়েছে সেটা হচ্ছে, যখন কেউ আমার সম্পর্কে কোনো একটা নেগেটিভ কথা কোথাও বলে, সাথে সাথে আমি একটা প্রেশার ফিল করি যে আমার প্রুফ করতে হবে যে আমি ঠিক আছি, আমার নিজেকে জাস্টিফাই করতে হবে, আমার নিজের এটা প্রুফ করতে হবে যে ও আমার সম্পর্কে যেটা বলেছে সেটা ভুল বলেছে। আমি রিসেন্টলি যেটা করি সেটা হচ্ছে নিজেকে এই যে একটা প্রমাণ করার তাড়না, নিজেই নিজের উপর একটা প্রেশার তৈরি করে যে আমার প্রুফ করতে হবে যে আমি ঠিক আছি, আমার সম্পর্কে সে যা বলতেছে সব ভুল। আমি নিজেকে এই প্রমাণ করার তাড়না থেকে আমি এখন যতটা পারে আমি সরাই নিয়ে আসি, এবং পুরো জিনিসটাকে আমি এইভাবে ধরি যে আমাকে একটা নেগেটিভ কোশ্চেন করতেছে, আমি যদি তার সব প্রশ্নের উত্তর দিয়ে দেই আমি তর্কে জিতে যাচ্ছি না, আবার আমি যদি তার একটা প্রশ্নেরও অ্যান্সার না দেই আমি তাহলে এই গেমে হেরে যাচ্ছি না। আপাতত এইটুকু ওয়েতে যদি আসলে নিজেকে প্রথম সাইকোলজিক্যাল মানে নিজের যদি আমরা অটো সাজেশনটা দিতে পারি, আপনি দেখবেন মোটামুটি 70 থেকে 80% ওয়েতে আপনি দেখবেন প্রবলেম সলভ করা যাবে। কিন্তু ওই যে 20-30% জায়গা থাকে যেখানে আপনি নিজেই বলেছেন যে আপনি চাইলেও মানুষটাকে অ্যাভয়েড করতে পারবেন না, এবং লাইফে এমনও অনেক স্টেজ থাকে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে যেখানে আপনি যদি স্পষ্টবাদী না হন, আপনি অ্যাকচুয়ালি একটা কাজ করেছেন কিনা, করলে কেন করেছেন, এইটা যদি আপনি প্রপারলি ডিফাইন এবং ক্ল্যারিফাই না করেন, আপনার সম্পর্কে কিছু মানুষ একটা নেগেটিভ ধারণা রাখতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার ডেফিনেটলি তখন উচিত ভোকাল হওয়া, বাট আপনাকে প্রশ্নটা এটাই করতে হবে নিজেকে যে আপনার সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো বলছে সেগুলোর আসলে ক্ষতিকর প্রভাব কতটুকু, সেটা কি শুধু ফান, সেটা কি শুধু আপনার সামান্য একটু পার্সোনালিটির উইক হয়ে যাওয়া, নাকি সেটা আপনার বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যালিগেশন। আপনার বিরুদ্ধে যদি সামান্য সেটা কোন একটা জোক ইনসাল্ট হয় আমি বলবো ট্রাই টু অ্যাভয়েড, ট্রাই টু ইগনোর দেম। কিন্তু আপনি যদি দেখেন আপনার সম্পর্কে নেগেটিভ কথাগুলো একটা স্ট্রং অ্যালিগেশনে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেটার ফলে একটা সময় আপনার ইমেজ ক্রাইসিস হতে পারে, আপনাকে মানুষ রেসপেক্ট করার ব্যাপারে সন্দিহান হয়ে যেতে পারে, ওই মোমেন্টে ইউ শুড বি ভোকাল। এবং আরেকটা যেটা জায়গা, যদি ধরে নিই এই দুটার মাঝামাঝি একটা কেস আছে যেখানে আমরা প্রায় দেখি আত্মীয় স্বজন এমন কিছু মানুষ থাকে যারা বিভিন্ন সামাজিক প্রোগ্রামে গিয়ে বিয়ের অনুষ্ঠান বলেন, জন্মদিনের অনুষ্ঠান বলেন, তারা জানে না কখন কোথায় কোন সামাজিক প্রশ্ন করতে হয়। তারা তাদের জীবনে সামাজিক প্রশ্ন কেমন আছেন বলার পর তোমার বেতন কত, তোমার সংসার ঠিক মতো চলতেছে, বিয়ে কবে করবা, বুড়া হয়ে যাচ্ছ, তুমি তো মোটা হয়ে যাচ্ছ, এইগুলা ছাড়া তারা আর কোনো সামাজিক প্রশ্ন খুঁজে পায় না। এই ধরনের মানুষদেরকে আপনি চাইলেও অ্যাভয়েড করতে পারবেন না। অনেক সময় আপনি দেখবেন তারা হয়তো আপনার বাবা মার খুব কাছের বন্ধু বান্ধব, তারা আপনার ছোটবেলার খুব কাছের বন্ধু, আপনাদের এমন আত্মীয়তার বন্ধন যে আপনি চাইলেই সেই বন্ধন ছিন্ন করে আপনি একটা নিজেকে ভিলেইনে আপনি রূপান্তরিত করতে পারবেন না। আপনার হাতে একটাই ওয়ে, আপনার সামনে উনি বলে যাবেন, আপনি শুনে যাবেন, সহ্য করে যাবেন। সেই সময় আপনার জন্য যাতে সহ্য করাটা ইজি হয়, এইটার জন্য আমি একটা ছোট্ট কাজ করি, আমি এটাকে বলি টেলিভিশন ফরম্যাট। টেলিভিশন ফরম্যাট জিনিসটা অনেকটা এরকম, ভাই যখন আমি ছোট ছিলাম আব্বু তখন ছোটবেলায় উনি রাত 8টার বিটিভির সংবাদ দেখতেন। তো আমি ছোট বাচ্চা, আমার তো কার্টুন দেখে ভালো লাগে, বিটিভির 8টার সংবাদ তো আমার ভালো লাগে না, কিন্তু আব্বু আমার পাশে বসায় উনি জোর করে আমাকে টিভিতে ওই নিউজটাই দেখাইতেন, চ্যানেল চেঞ্জ করতেন না। আমি আমার একটা অপছন্দের প্রোগ্রাম আমি দেখতে বাধ্য হইতাম আধা ঘন্টা ব্যাপী, কেন আবার বাবা নইলে কষ্ট পাবে। আমার সামনে যখন এই ধরনের কোনো মানুষ যাদের কিনা সেই ন্যূনতম কমন সেন্স নাই, কখন কোথায় কোন প্রশ্ন করতে হয়, প্রশ্ন করার সময় তারা আমাকে ছোট করতেছে, এটা তারা নিজেরাই বুঝে না, আমি ওই মানুষগুলোর সাথে ইন্টারাক্ট করার সময় আমি ধরে নেই তার একটা টিভির প্রোগ্রাম
আমার সামনে একটা টিভির প্রোগ্রাম চলতেছে, আমার সামনে কোনো রিমোট নাই, আমি এই সুইচ টিপে ওই প্রোগ্রামটাকে আমি চেঞ্জও করতে পারবো না, এখন আমার প্রোগ্রামটা দেখতে হবে। সো উনি একটা পার্সন না, উনি একটা প্রোগ্রাম, টিভির প্রোগ্রাম। সো আমি তখন তাকে টিভির প্রোগ্রাম হিসেবে আমি কনসিডার করি এবং তার প্রত্যেকটা আচরণকে, বিহেভিয়ারকে আমি একটা অ্যাক্টিং হিসেবে আমি কনসিডার করি। এবং সে যখন আমাকে কথাগুলো বলে, কথাগুলো আমি গায়ে লাগাই না। কেন গায়ে লাগাই না? কারণ আমি ধরে নেই উনি একজন অ্যাক্টর, উনার একটা স্ক্রিপ্ট আছে, উনার স্ক্রিপ্টে এগুলাই লেখা ছিল, এই কারণে উনি আমাকে এগুলা বলছেন। এখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই। উনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, উনি জাস্ট আমার সামনে স্ক্রিপ্টটাকে পারফর্ম করতেছেন, এখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই। আমাকে জাস্ট উনার এই স্ক্রিপ্টটাকে এনজয় করতে হবে। উনি আমার সামনে যেটা বলতেছেন, হি অর শি ইজ নট আ পার্সন, হি অর শি ইজ আ প্রোগ্রাম অ্যান্ড আই এম আ হেল্পলেস অডিয়েন্স, নাথিং এলস। খুবই চমৎকার অ্যানালজি। আমি এভাবে চিন্তা করতাম না, আমি চিন্তা করতাম একটু ডিফারেন্ট ভাবে, যে যখন এরকম সিচুয়েশন আমরা পড়ে যেতাম তখন আমি মনে মনে হচ্ছে, আমার একটা ফর্মুলা ছিল যে মনে মনে আমি জাতীয় সঙ্গীত গাইতাম আর কি। সো আমি মাথা নিচু করে থাকতে হইতো মোস্ট অফ দ্য কেসে, কারণ ইউ ক্যান নট সে এনিথিং বাট দোজ টাইপ অফ সিচুয়েশন আনফর্চুনেটলি বিকজ অফ আওয়ার কালচার অ্যান্ড দ্য রেসপেক্ট দ্যাট উই পজেস, বাট অলসো ইউ ক্যান নট ডাইজেস্ট ইট। সো আমি মাথা নিচু করে হুম করতাম আর মনে মনে জাতীয় সঙ্গীত গাইতাম। সো দ্যাটস, আমি লাইনগুলো মাথায় আসতো, আমার ঠিক মতো করে কানেও ঢুকতো না। চোখের পাতা আছে, সমস্যা যেটা হইতো ভাই, চোখের পাতা আছে, চোখ বন্ধ করলে মানুষটা অদৃশ্য, কিন্তু কানের তো কোনো সেরকম ইয়া নাই। আমি মাথা নিচু করলেও কথাটা ঢুকতো কানে, প্রসেস হইতো ব্রেইনে, কষ্ট দিত। এই জন্য ভালো যে না, আসলে আমি কোনো ইনসাল্টিং স্টেটমেন্ট শুনতেছি না, আমি একটা নাটকের স্ক্রিপ্ট, সংলাপ আমি শুনতেছি। আমার ব্রেইনে তখন ওইটা আসলে কম কষ্ট দিত, কম কাজে লাগতো। এই ক্ষেত্রে আমি দেখতাম। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমরা যদি আরেকটু একটু একটু গিয়ার শিফট করে আমরা একটু আরেকটু দিকে একটু চিন্তা করি, সেটা হচ্ছে ধর একটা স্টুডেন্টের কাছে কিন্তু অনেক এক্সপেকটেশন হয়ে যায় আর কি। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এটা, তুমি যখন স্টুডেন্ট ছিল, আমি যখন ছিলাম তখনও মোরাললেস ছিল, এখন আরেকটু সামহাউ বাড়ছে, কিন্তু এক্সপেকটেশনের কিন্তু পড়াশোনা তোমার করতে হবে, দ্যাটস ভেরি গুড, তোমার লাগতে হবে, তোমার কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, মেবি তোমার কমিউনিকেশন স্কিলস, মেবি তোমার লিডারশিপ স্কিল লাগবে, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো একটু পকেট মানিটা ম্যানেজ করতে হবে, এবারে এবং ফ্রেন্ডশিপ ম্যানেজ করতে হবে, আবার লাইফে কিছুটা এনজয়ও করতে হবে, বিভিন্ন প্রিমিয়ার লিগ হয় সেগুলো একটু দেখতে হবে, মাঝে মধ্যে একটা ট্যুরও দিতে হবে। সো দেয়ার আর সো মেনি ডিফারেন্ট থিংস আর এক্সপেক্টেড ফ্রম এ স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইফে আর কি। সো ইট বিকামস লাইক ওভারওয়েলমিং ফর এ লট অফ দেম। তো কিভাবে সে আসলে এত কিছু, মানে পরীক্ষায় ভালো করা, এটা করা, ফাইন্যান্স ম্যানেজ করা, কমিউনিকেশন, নেটওয়ার্কিং, এই এত কিছু জিনিস আসলে কিভাবে সামলাবে একটা স্টুডেন্ট আর কি? কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ইউ আর এক্সপেক্টিং এভরিথিং ফ্রম দিস পার্সন আর কি, এবং দে আর কাইন্ড অফ লাইক মেবি 20 years old একটা পার্সন আর কি। তো সামলানোর জন্য আসলে সবকিছুই নির্ভর করে হচ্ছে প্রপার প্ল্যানিং এর উপরে। আমি যেটা বুঝি, প্ল্যানিং এমন একটা জিনিস, আমাদের লাইফের কোনো প্ল্যানিংই কাগজ কলম ছাড়া করা উচিত না। প্ল্যানিং মানে সেখানে আমার কাগজ কলমে বিভিন্ন কলাম থাকবে, কলামে আমার একটা একাডেমিক্স এর কলাম থাকবে, একটা আমার স্কিল ডেভেলপমেন্টের কলাম থাকবে, একটা আমার এক্সট্রা কারিকুলারের কলাম থাকবে, একটা লাইফ এক্সপিরিয়েন্সের কলাম থাকবে, একটা আমার এস্টাবলিশমেন্ট, ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টের কলাম থাকবে। সো এই জায়গায় আমি যদি আইডিয়ালি চিন্তা করি, দেখেন আমরা না আসলে ব্যালেন্স করতে পারি না। যেমন আমি এটা জানি ভাই, বুয়েটের অনেক ছেলে পেলে তারা প্রতি মাসে টিউশনি করায়, তারা 1.5 লক্ষ টাকার মতো আর্ন করতে পারে, যেটা বাংলাদেশের অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানির মিড লেভেলের এমপ্লয়িরাও পায় না। তাদের চেয়ে বেশি টাকা তারা শুধুমাত্র টিউশনি করাই আর্ন করতে পারে। কিন্তু এর জন্য স্যাক্রিফাইসটা কি হয়? টিউশনকে সে কিন্তু সিভিতে অ্যাড করতে পারে না একটা জব এক্সপিরিয়েন্স হিসেবে। সে যদি কোচিং এ ক্লাস নেয়, তার প্রেজেন্টেশন স্কিল ভালো হয়, টিউশনিতে কিন্তু সে ওই পাবলিক স্পিকিং এর স্কিলটাও তার হয় না। সো এই ক্ষেত্রে আমি বলবো যে সে 1.5 লক্ষ টাকা টিউশনি থেকে আয় করার চেয়ে সে যদি 50 বা 30 হাজার টাকা আয় করে, বাকি যে সময় থাকে ওই সময় সে একটু প্রফেশনাল এক্সপিরিয়েন্স নিল, ওই সময় সে একটু ক্লাব অ্যাক্টিভিটিস করলো, কিছুটা সময় সে পড়াশোনার জন্য সে রাখলো। এইভাবে যদি পুরোটা একটু ব্যালেন্স করে নিতে পারে, তাহলে আমার মনে হয় সেটা তার জন্য বেটার হবে। বিষয়টা অনেকটা এরকম, আমি যে কলামগুলোর নাম বলেছি, প্রত্যেকটা কলাম হচ্ছে একটা একটা করে প্লেট।
আমার এরকম 5টা প্লেট আছে, 5টা প্লেট আমি 5জন গেস্টের সামনে আমি সার্ভ করব। প্রতিটা প্লেটেই যাতে আবার কিছু না কিছু কম্পোনেন্ট থাকে আমার একজন গেস্টকে সার্ভ করার জন্য। এমন যাতে না হয় আমার সময়ের সবকিছু একটা প্লেটেই ঢেলে ফেলেছি, বাকি প্লেটগুলো আমার ফাঁকা হয়ে গেছে। এবং জিনিসটাকে আসলে সাজানো যায় এইভাবে, দেখেন আমাদের যদি একটা বছরে আমাদের যদি ধরে নেন 2টা সেমিস্টার হয়, তাহলে 2টা সেমিস্টারের জন্য আমার 2 মাস সেমিস্টার ফাইনাল হবে। একটু ভালোভাবে পড়াশোনা করার জন্য সেমিস্টার ফাইনালের আগের মাস, অর্থাৎ 2টা সেমিস্টারের জন্য মোট 4টা মাস একাডেমিক্যালি আমার হাইলি স্টুডিয়াস থাকা উচিত। বাকি 8টা মাসে আমি একটু একটু করে কিন্তু ক্লাব অ্যাক্টিভিটি, স্কিল ডেভেলপমেন্ট, অন্যান্য কাজগুলোকে আমি করতে পারি। সো এইভাবে কিন্তু আসলে আমরা টাইম ডিস্ট্রিবিউশনটা করে ফেলতে পারি, সারা বছর পড়তে হয় না। সো আমি আবার এটাও বলতেছি না আপনি ওই 1 মাস পরেই সবকিছু করতে পারবেন। আপনার অবশ্যই পড়তে হবে। আপনার যদি মনে করেন জুন মাসে যদি এক্সাম হয়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আপনি টিউশন করান, কোনো সমস্যা নাই। এপ্রিল মাস থেকেই পড়াশোনা শুড বি ইওর প্রায়োরিটি। আপনি টিউশন একটা কমায় দেন, পার্ট টাইম জব একটা কমায় দেন। এক্সট্রা কারিকুলারে আগে ক্লাবে 3 দিন যাইতেন, এখন আপনি 1 দিন যান। এইভাবে আপনার নিজের মতো করে হচ্ছে টাইম শিডিউল, স্লট শিডিউলটা করে নিতে হবে, তাহলে ব্যালেন্স করা সম্ভব। কারণ আমি নিজে একটু ব্যক্তিগত এক্সাম্পল দিই, ঠিক আছে? মানে আপনার এই প্রশ্নটা যে সবকিছু আসলে কিভাবে আপনার ম্যানেজ করা যায়, কারণ আমি এই পুরো ম্যানেজমেন্টের এই জিনিসটা আমি আসলে শেখানোর চেষ্টা করেছি আমার ছোট ভাইকে। সো ও অ্যাপ্লাই করে সে মোটামুটি সবকিছুই ম্যানেজ করেছে। কিভাবে করেছে? সে তার ইউনিভার্সিটিতে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে তার ক্রিয়েটিভ রাইটিং এ সে ইউনিসেফ থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। একটা এক্সট্রা কারিকুলার, ইন্টারন্যাশনাল এক্সট্রা কারিকুলার আপনার মডেল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নামে একটা কম্পিটিশনের জন্য সে বাংলাদেশ থেকে সিলেক্টেড হয়ে পোল্যান্ড এবং জার্মানি ভিজিট করে এসে সেখান থেকে সে আবার অ্যাওয়ার্ডও একটা জিতে এসেছে। তার আবার একটা সোশ্যাল এন্টারপ্রাইজ ছিল, ওইটা আবার মানে ওইটা তার আবার একটা এন্টারপ্রেনারশিপ এক্সপিরিয়েন্স, ওইটা থেকে আবার সে ইউএন উইমেন থেকে সে ফান্ডিংও পেয়েছে। সো একাডেমিক বলেন, লেখালেখি বলেন, এক্সট্রা কারিকুলার বলেন, এর পাশাপাশি সে আবার মিউজিকেও ন্যাশনাল অ্যাওয়ার্ড হোল্ডার। সো পড়াশোনা, রাইটিং, রিসার্চ, মিউজিক সে সবই কিন্তু ওই জায়গাতে ঠিক মতো সে মেইনটেইন করেছে এবং সে অ্যাওয়ার্ড গুলো যেটা পেয়েছে আসলে সমুদ্র হয়ে গেছে আর কি। সরি না, ওর নাম তো সমুদ্র, সে কারণে সে আসলে সমুদ্র হয়ে যাচ্ছে আর কি, সেটা বললাম। জি, মানে এই জায়গাটাই হচ্ছে কি ভাই, আমি ওর কাছ থেকে আমি আসলে এই জিনিসটা দেখে শিখছি। সে ডায়েরিতে প্রত্যেকটা স্লট সে ধরে ধরে মেইনটেইন করতো, যে আমার পড়াশোনায় টার্গেট এটা, আমার রিসার্চে টার্গেট এটা, লেখালেখিতে টার্গেট এটা, আবার সোশ্যাল এন্টারপ্রাইজে আমি এটা করব, আমি মিউজিকে এটা করব। সো স্লট শিডিউল করলে ইট ইজ কোয়াইট এনাফ। এর মাঝখানেও দেখা গেছে সে আমার থেকে বেশি সংখ্যক সে মুভি দেখছে, সে আমার থেকে তার ফ্রেন্ড সার্কেল আমার মনে হয় আরো বেশি ভাইব্রেন্ট, আরো বেশি ডাইনামিক আমার কাছে মনে হয়েছে। আমার ফ্রেন্ড সার্কেলের চেয়ে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেল আমার কাছে বেশি ডাইনামিক আর এনথুসিয়াস্টিক আমার কাছে মনে হয়েছে। সে ফ্রেন্ডশিপ থেকে শুরু করে সে সবকিছু ওইভাবে আসলে মেইনটেইন করছে। এটা অল অ্যাবাউট প্রায়োরিটি, স্ট্রাকচার এবং প্ল্যান, আর কিচ্ছু না। আচ্ছা, একটা জিনিস যদি আমাকে একটু বলো, এটা তো অনেকের খুব অল্প সংখ্যক ছেলেপেলের ক্ষেত্রে হয়, ইউনিভার্সিটিতে হয়, সেটা তুমিও করছো, তোমার ভাইও করছে, এবং আমাদের সময় কিছু ছেলেপেলে করছে, যে কম্পিটিশন করাটা পড়াশোনার মাঝখানে। আমাদের পড়াশোনাতে কিছুটা হ্যাম্পার হয়েছে, আমরা বেশ কিছু কম্পিটিশন করতে গিয়ে হয়েছিল, কিন্তু কম্পিটিশনটার আসলে অনেক ক্ষেত্রে মানে ফাও পরিশ্রম টাইপের প্রথম অ্যান্সারটা আসে। আর ফাও কেন করতেছে, নিজের খেয়ে বনের মোষ তাড়ানো আর কি। সো কম্পিটিশন করা, তুমিও ইন্টারন্যাশনালি ডিবেট করে আসছো লন্ডনে গিয়ে আর অন্যান্য জায়গায় গিয়ে। সো এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা ক্লাবিং জিনিসটা আমাদের পড়াশোনার মাঝখানে ব্যালেন্স করার সিস্টেমটা শুনতে পারছি, কিন্তু এই জিনিসগুলো কি বনের খেয়ে মানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, না কিভাবে তুমি দেখো আর কি এই জিনিসগুলোর লং টার্ম বেনিফিটটা কি আর কি? এবং আরো অনেক কিছু হইতে পারে যেটা হয়তো আমাদের ক্ষেত্রে কথা ছিল, গ্রামীণ ফোন আমাদেরকে দেয় নাই, আমাদেরকে নরওয়ে নিয়ে যাওয়ার কথা ছিল, আমাদেরকে নিয়ে যায় নাই, সেটা আলাদা হিসাব। কিন্তু সেটা তো পরের হিসাবের, কিন্তু এটা কন্টেস্ট করাটা, যেটা ইন্টারন্যাশনাল না হোক, ইন্টারন্যাশনাল হলে তো অবশ্যই ভালো। আমাদের ছেলেপেলা কিন্তু নাসা রোবট কম্পিটিশনে গিয়ে যায়, আর অন্যান্য অনেক জায়গায় কিন্তু যায়, মানে 1-2টা টিম কিন্তু যায়, চ্যাম্পিয়ন হয়ে আসে। সো এই সম্পর্কে তুমি যদি বলো আর কি।
আচ্ছা, এইটাকে আমি খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স এবং ফ্যাক্ট দিয়ে আমি আপনার ডিফাইন করি, বুঝতে ইজি হবে। প্রতি বছর গড়ে এইচএসসি এক্সাম দেয় এখন কত, আমার মনে হয় 15 থেকে 20 লক্ষ, 11 থেকে 13 লাখ, সরি 11 থেকে 13 লাখ। আমি ধরে নেই অন্তত 10 লক্ষ স্টুডেন্ট তো ভার্সিটি লেভেলে পড়ে, পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল ইউনিভার্সিটি মিলাই। আমি যদি ধরি একটু কম, বাট ঠিক আছে, কিছু ধরে পড়ে। হ্যাঁ, 4টা ইয়ার আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 4টা ইয়ার মিলিয়ে 10 লাখ করে মোট অ্যারাউন্ড 40 লাখ রানিং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছে বাংলাদেশে। ট্রু। যখন একটা আমাদের ডিবেট কম্পিটিশন হয়, ইউজুয়ালি আমাদের টিম ক্যাপাসিটি থাকে 32টা, প্রতি টিমে 3 জন করে ডিবেটার থাকে, তাহলে মোট 96, মানে আমি রাউন্ড ফিগার করে ধরি 100। আপনি চিন্তা করে দেখেন, রানিং ইউনিভার্সিটি স্টুডেন্ট 40 লক্ষ, আর একটা ডিবেট কম্পিটিশনের কম্পিটিটর মাত্র 100 জন। সেখানে একটা ইন্ডিভিজুয়াল, সে যদি কম্পিটিশন নাও জিতে, ফার্স্ট রাউন্ডেও যদি সে হেরে বের হয়ে যায়, তাও কিন্তু সে ওই 40 লক্ষ স্টুডেন্টের মধ্য থেকে যে প্রিভিলেজড 100 জন ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল, আর্গুমেন্টেশন, এগুলার বেসিকটা ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছে, তার মধ্যে কিন্তু একজন সে হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আপনাদের যখন একটা প্রোগ্রামিং কন্টেস্ট হতো ন্যাশনাল লেভেলে, কতগুলা টিম সেখানে অ্যাটেন্ড করতো? ইউজুয়ালি মানে 100-র কাছাকাছি হয় সাধারণত, মানে কিন্তু নামকা অবস্থায় পার্টিসিপেট করে হচ্ছে সাপোজ 40-50-60টা, মানে 100-150-র কাছাকাছি হয় নামকা অবস্থায় করে, আর অ্যাকচুয়াল কম্পিটিশন করে হয়তো 30-40টা টিম, আর যাদেরকে বোঝা যায় এরা ফেভারেবল, ওটা হচ্ছে 15-20টা টিম হচ্ছে ফেভারেবল, এবং এরাই আসলে ভালো করে আর কি। তার মানে আপনি চিন্তা করে দেখেন, আমি যদি রানিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি যদি এই 40 লাখ থেকেও স্যাম্পল সাইজকে ছোট করে নিয়ে আসি, রানিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তো অ্যাটলিস্ট 10 লাখ আছে। তাদের মধ্য থেকে যারা যারা কম্পিটিশন করে অন্তত প্লাস মাইনাস 300 স্টুডেন্ট হবে। সো তারা কিন্তু ওই 10 লাখের মধ্যে থেকে টপ 300-র একজন। সে যদি কম্পিটিশনে সবার লাস্টেও থাকে র্যাঙ্কিং এ, তাও সে 10 লাখের ভেতরে টপ 300-এর একজন। এবং এইটা তাকে অবশ্যই একটা লেভারেজ দিবে, লেভারেজ দেয় এটা। কারণ যখন কিনা বিভিন্ন প্রতিষ্ঠান সিভি গুলাকে যখন তারা রিভিউ করে, ইজিলি ওই জিনিসটা চোখে পড়ে। এই কারণে আমি জিনিসটাকে আসলে একটু ফ্যাকচুয়ালি আমি নাম্বার দিয়ে বুঝাইলাম, যে আপনি কম্পিটিশনে যদি অ্যাওয়ার্ড নাও জিতেন, সবার লাস্টেও যদি হন, তাও আপনি টপ টায়ারে। এক্স্যাক্টলি। এবং আরেকটা নেগেটিভ, আরেকটা মানে একটা হচ্ছে যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, আরেকটা কিন্তু আছে হচ্ছে তোমার প্যাসিভ পার্টিসিপেশন। সেই জায়গাটা তো আমরা দেখি না। ক্যাম্পাসে যখন আমাদের কোনো একটা ওয়ার্কশপ, সেমিনার অর্গানাইজড হয়, সেই জায়গাগুলোতে দেখা যায় যে ধরো হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে, আমি বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে অনেক ইভেন্টস কিন্তু হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে করে। আমরা ইরিলিভেন্টগুলোতে তো যাই না, রিলিভেন্টগুলোতেও যাই না। সাপোজ হচ্ছে আমি এখন জব খুঁজতেছি না, তার মানে আমি জব ক্যারিয়ার ফেয়ার হচ্ছে ডিপার্টমেন্টের বা অন্য ডিপার্টমেন্টের, সেখানে যাই না, দেখি না। যখন আমার ডিপার্টমেন্টের হচ্ছে, আমি অ্যাপ্লাই করতেছি না, তখনও যাই না। বা আমার সাথে পোলাপাইন আছে, তখনও দেখা যায় যে আমাদের হয়তো গ্রাজুয়েটিং পোলাপাইন আছে হচ্ছে সাপোজ 100 জন, তার মধ্যে 50 জনই যাচ্ছে না ক্যারিয়ার ফেয়ারের মধ্যে। তার মানে রিলিভেন্ট হলে তো যায় না, আর রিলিভেন্ট হলে মোটেও যায় না। সো কিন্তু ক্যাম্পাসের মধ্যে হচ্ছে, এটা সব ক্যাম্পাসে কিছু না কিছু হয় আর কি। সো এই পার্টিসিপেশন, একটা হচ্ছে তুমি অর্গানাইজ করবা অ্যাক্টিভ, সেটা তো হইলে ডেফিনেটলি ভালো। যেটাখানে আমি হচ্ছে জাস্ট অবজারভার, বা আমি এনভায়রনমেন্টটা দেখতে গেলাম, বা পার্টিসিপেট করতে গেলাম, অডিয়েন্স হিসেবে গেলাম, সেটার গুরুত্বটা সম্পর্কে যদি বলো আর কি। এইটাও আমরা অনেক ক্ষেত্রে মনে হচ্ছে কেন যাবো আর কি, বা এইটা ওই টাইপের একটা জিনিস। যেমন অনেক সময় আমাদের ক্যাম্পাসে হইতো, আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে হচ্ছে বার্ডের যে পাখি রিলেটেড একটা কম্পিটিশন হচ্ছে, যে কে কত পাখি চিনতে পারে, সেখানে দর্শক হিসেবে যাওয়াটা, এইটা মানে কোথায় যে গিয়ে এটা কোন জায়গায় যে কাজে লেগে গেছে, মানে এটা মিরাকল টাইপের একটা বিষয় আর কি। যে আচ্ছা, বার্ডের একটা কম্পিটিশন, আর ওখানে আমি জাস্ট আমার রুমমেট হিসাবে ফাও হিসাবে গেছিলাম আর কি, মানে হুদেই গেছিলাম, কোনো কাজ নাই, গেছিলাম। এবং আরো কিছু কিছু সেমিনারে, যেমন আমাদের ফার্স্ট সেকেন্ড বিজনেস, ইউনিলিভারের বিজনেস আমরা যখন ফার্স্ট পাইছি, সেটা কিন্তু একটা সেমিনারের অংশ। এখানে ইউনিলিভারের হেড অফ ফ্যাক্টরি আসছিল, সেইখানে গিয়ে নেটওয়ার্কিং এর মাধ্যমে, যেখানে আমার আসলে যাওয়ার কথা ছিল না আর কি। সো
পার্টিসিপেট করাটা অ্যাজ এ অডিয়েন্স হিসাবে, এইটাকেও আমরা সামহাও দরকার হইলেও করি না, আর অদরকার হইলে তো প্রশ্নই আসে না। তো এই সম্পর্কে তুমি যদি বলো আর কি, এইটা তুমি কিভাবে দেখো আর কি? এই জিনিসটা কি ভাই, কোনো ভার্সিটিতেই কিন্তু প্রতিদিন সেমিনার হয় না। মাসে হয়তো একটা ভার্সিটিতে বেস্ট কেস সিনারিওতে 2টা বা 3টা সেমিনার হবে। প্রতি সেমিনার যদি আমাদের 2 ঘন্টা করে হয়, এটা কিন্তু মাসে মাত্র 6 ঘন্টা সময় দিয়ে আমি অন্তত 10 থেকে 12টা খুব ইম্পর্টেন্ট মানুষ, তারা তাদের লাইফের 15, 20, 25 বছরের নলেজ আমার সাথে শেয়ার করতে আসতেছে। সো এই জিনিসটা হচ্ছে ভাই ইনটেনশনের ব্যাপার, টাইমের ব্যাপার না। কারণ ক্লাস আমাদের প্রতিদিন হয়, সেখান থেকে একটা মাসে সেমিনারের জন্য 5-6 ঘন্টা সময় বের করা এটা খুবই অল্প। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে সব সেমিনারে না গিয়ে অন্তত নিজের পছন্দের সেমিনার গুলোতে গিয়ে অডিয়েন্স হিসেবে বসার অভ্যাসটাকে তৈরি করতে হবে। দেখতে পারতে হবে যে আসলে কারা কথা বলতে আসতেছে, কি কথা বলতে আসতেছে, কেন কথা বলতে আসতেছে। বারবার আমরা যতবার বসবো আমরা ততবার আমরা জানার চেষ্টা করব, ততবার আসলে আমরা কিছু না কিছু পাবো। আমরা যেমন একজন অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, তাদেরকে দেখতে আমরা যেমন যাই, আমার মতে আপনি মনে করেন যে আপনি সেই রকমই একটা মানুষকে আপনি দেখতে যাচ্ছেন একটা ওয়ার্কশপে, আপনি একটা স্টেজ পারফরমেন্স দেখতে যাচ্ছেন। আমি আসলে অনেকটা এইভাবেই, কারণ আমার একটা কি, আমার মানুষের কথা শুনতে ভালো লাগে। মানুষ তার একটা মানুষের তার জীবনটা আমার সামনে খুলে ধরতেছে, সে আমাকে হেল্প করতেছে, আইডিয়া দিচ্ছে, আমার ভেতরে এটার একটা ভালো লাগা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে বলবো যে যারা যারা অডিয়েন্স আছেন, সবার আগে দেখবেন সেমিনারের টাইটেলটা কি, দেন দেখবেন কে কথা বলতে আসতেছে, ওই মানুষের ব্যাকগ্রাউন্ডটা কি, দেন আপনি চিন্তা করবেন যে আজকে এই সেমিনারের টাইটেলে আপনার লাইফে কি এমন কোনো প্রবলেম আছে বা আপনার লাইফে কি এমন কোনো প্রশ্ন আছে যেটার অ্যান্সারটা এখন আপনি পাইলে আপনার জন্য ভালো হয়। নিজেকে প্রশ্ন করবেন যে আপনার কি এমন কোনো প্রশ্নের উত্তর এখন পাওয়া উচিত কিনা। যদি দেখেন প্রশ্ন আছে, ওই চিন্তাই আপনাকে সেমিনার রুম পর্যন্ত নিয়ে যাবে, ওই চিন্তায় আপনাকে ওয়ার্কশপ ভেন্যু পর্যন্ত নিয়ে যাবে। এবং কি এই এখানে পার্টিসিপেট করার পরে থেমে আপনাকে আমি ফ্লোর দেই, নইলে মনে হবে যে আমি আপনাকে ফ্লোর দিচ্ছি না। বাংলাদেশে অনেক গেস্ট অনেক বেশি কথা বলে, আমি কারণে খুব বাজে সামারাইজড অ্যানসার দিয়ে আপনাকেও ফ্লোর দিই, আপনিও বলেন। না না, কোনো সমস্যা নেই। আমি মোস্টলি তোমার কাছ থেকে শোনার চেষ্টা করতেছি এবং মাঝখানে কিছু বলার থাকলে সেটা বলতেছি, বাট আমি মোস্টলি শোনার চেষ্টা করতেছি আর কি। মানে ইটস কাইন্ড অফ লাইক ফর মি ইটস এ অলসো লার্নিং সেশন আর কি, যে আদারওয়াইজ এই সকল লোকজনের সাথে কথা বলার সুযোগ হয় না। সো ইটস নট লাইক মানে মোস্টলি মানে আমার অবজেক্টিভ হচ্ছে মোস্টলি লিসেন অ্যান্ড দেন একটু একটু হয়তো 5-10% কমপ্লিমেন্ট করা, আদার দেন মি 50% টেলিং আর কি। দ্যাটস নট মাই অবজেক্টিভ আর কি। কিছুটা কাছাকাছি রিলিভেন্ট হলে দু একটা জিনিস বলার আর কি। সো মানে আই থিঙ্ক মানে বাট দ্যাটস ফাইন আর কি, মানে দ্যাটস ফাইন মানে দ্যাটস পারফেক্ট আর কি। ইটস নট অনলি ফর দ্য অডিয়েন্স, ইটস অনলি ফর মি টু আর কি। আই ওয়ান্ট টু লিসেন টু দিস থিংস অ্যাজ ওয়েল আর কি। যাক, আমরা তাহলে আবার চালাতে থাকি আর কি। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমার এইসব সেমিনার থেকে হয়ে যায়, এবং আমার লাইফেও বেশ কয়েকবার হয়েছে। সেটা কিছুটা আমি একটা বললাম যে আমার বিজনেসের রিলেটেড হয়েছে, আবার অপোজিটটা হয়েছে। আমি সিলেটের একটা ইউনিভার্সিটিতে গেছিলাম, সেখানে একজন আমাকে খুব চমৎকারভাবে একটা প্রশ্ন করছে, আমাকে স্ট্রাইক করছে প্রশ্নটা। সেই পার্সনটা গিয়ে পরবর্তীতে প্রোগ্রামিং হিরোর ফার্স্ট টিম মেম্বার হয়েছে, এবং প্রোগ্রামিং হিরোর যে অর্গানাইজেশনটা যতটুকু হোক না কেন, তার একটা ফাউন্ডেশনাল অংশ কিন্তু ওই পার্সনটা হয়েছে, এবং তাকে কিন্তু আমি জবটা অফার করছি সেই স্টুডেন্ট থাকা অবস্থায়। সো দ্যাট পার্সন বিকাম দ্য ফার্স্ট এমপ্লয়ি অফ প্রোগ্রামিং হিরো। লম্বা সময় ধরে সে প্রোগ্রামিং হিরোতে কাজ করছে। বর্তমানে সে জার্মানিতে আছে, ইউরোপেতে আছে, এবং যতদিন সে কাজ করছে আমাদের সাথে কাজ করছে, তারপরে সে হায়ার স্টাডির জন্য ওখানে চলে গেছে। এবং আমি নিজেও অনেকগুলো অপরচুনিটি পাইছি, জাস্ট আমার প্ল্যানে ছিল না, কিন্তু ওখানে গিয়ে মনে হয়েছে পার্টিসিপেশন হিসাবে কিন্তু অনেক অপরচুনিটি তৈরি হয়ে যায়। সো তুমি যে জিনিসটা বলছো, ইয়েস আমার লাইফে কাজে লাগবে, সেটা খুবই ভালো, পার্সনটা সম্পর্কে জানা, এবং অলসো হ্যাভ সাম রিলিভেন্ট কোয়েশ্চেন রেডি। তো কোয়েশ্চেন রেডি থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাইলে কি হয়, ইট ক্রিয়েটস সামটাইমস ইউ ডোন্ট নো, ইট ক্রিয়েটস এ হিউজ নেটওয়ার্ক
এবং এই নেটওয়ার্ক তৈরি করার কারণে রিলেশন তৈরি হয়ে যেতে পারে অ্যান্ড ইট ক্যান বেনিফিট বোথ দ্য পার্টিস। সো এই জায়গাটাতেও কিন্তু আমাদের অনেক 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 জিনিস তৈরি হবে। এবং তোমার নেটওয়ার্কিং রিলেটেড যদি আমরা তোমার কাছে একটু জানতে চাই যে স্টুডেন্ট লাইফে সাম এক্সটেন্ট মামা খালু জোগাড় করা একটা দরকার আছে আর কি। যে ধরো আমাদের ম্যাক্সিমামেরই কিন্তু বাবা মায়ের এরকম বিজনেস নাই বা কোটি কোটি টাকা নাই যে আমার ক্যারিয়ারটা এনশিওর করে দেবে। সো ক্যাম্পাসে থাকতে আমরা কিভাবে নেটওয়ার্কিংটাকে ড্রাইভ করব যাতে ইফেক্টিভ নেটওয়ার্কিং হয়, আদার দেন মানুষকে আমি হচ্ছে ফেসবুকের ফ্রেন্ড বানাই ফেললাম বা লিঙ্কডইনের কানেকশন করে ফেললাম, সেইটার হয়তো কিছু ভ্যালু আছে বাট সেইটা না, মানে আসলে রিয়েল একটা মামা খালু টাইপের নেটওয়ার্কিং যাকে দিয়ে আসলে আমার কেরিয়ারে একটা ভালো কাজে লাগবে। তো সেই সম্পর্কে নেটওয়ার্কিং এর অ্যাঙ্গেল থেকে তুমি যদি আমাদেরকে একটু বলো আর কি। আচ্ছা, আমাদের নেটওয়ার্কিং এর প্রথম স্টেপ হবে হচ্ছে আগে ক্লাসরুম থেকেই। অনেক সময় দেখা যায় আমাদের ক্লাসরুমে আমারই কোনো এক ব্যাচমেট, সে হয়তো কোনো একটা বিজনেস করতে চায় বা তার হয়তো পরিচিত কারো না কারো বিজনেস আছে যেখানে সে সময় দেয়। আপনি আগে আপনার ক্লাসমেট যারা ফ্রেন্ডদের সাথে আপনি শেয়ার করেন যে আপনি আপনার স্কিলটাকে গ্রো করতে চান, আপনি কাজের অপরচুনিটি চান। সেকেন্ড ওয়ান যেটা, ক্লাসমেটের পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যালামনাইদের কাছে। আমাদের সেম ইনস্টিটিউশন থেকে যারা আগে পড়ে বের হয়েছেন তারা এখন কে কোথায় আছেন তাদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তাদের সাথে আমরা একটা আপনার রিলেশনশিপ আমরা তৈরি করার চেষ্টা করব। দেখেন, মানুষকে খুশি করার একটা অ্যামেজিং ওয়ে হচ্ছে তার কাছ থেকে সাজেশন চাওয়া এবং তাকে এটা ফিল করানো যে ভাইয়া আপনি আপনার লাইফে অনেক কিছু অ্যাকমপ্লিশ করেছেন, আমি আপনার মতো হইতে চাই, ছোট ভাই হিসেবে আমাকে 2টা সাজেশন দেন। সাজেশন চাইতে গিয়েও কিন্তু আসলে নেটওয়ার্কিং হয়ে যায়, নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে। থার্ড, ওয়ার্কশপ গুলাতে যাওয়া। ওয়ার্কশপে গেলে যেটা হবে, ওয়ার্কশপে যারা যারা স্পিকার হিসেবে আসেন তারা সবাই তাদের নলেজ শেয়ার করতে চান। তাদের নলেজ গুলা হচ্ছে খুবই দামি রত্নের মতো, এগুলা অনেকগুলা বক্সে তালাবদ্ধ থাকে। সেই তালাগুলা খুলতে একটা চাবি দরকার, সেই চাবিকে বলা হয় কোয়েশ্চেন। সো উনাকে আপনি উনার সেমিনার শেষে বা উনার ডেলিভারি শেষে উনি যদি জিজ্ঞেস করে যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনি প্রশ্ন করা মানে আপনি তার ভেতরের রত্ন দেখানোর একটা তালা খুলে দিচ্ছেন। মানুষটা খুশি হবে যে আমার যে নলেজ আছে ও প্রশ্ন করছে দেখে আমি নলেজটা ডেলিভার করতে পারতেছি। আপনি যদি একটা ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন করেন, ইট উড বি দ্য ইন্ট্রোডাকশন অফ ইয়োর কমিউনিকেশন উইথ দ্যাট পারসন। সো এইটা যেমন আরেকটা ওয়ে। এর পাশাপাশি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, 2টো জিনিস সম্পর্কে নলেজ গ্যাদার করা। এক, সেক্টর, আপনি কোন কোন সেক্টরে কোন ধরনের কাজ করতে চান। 2, স্কিল, আপনি যেই সেক্টরে যেই ধরনের কাজ করতে চান সেই সেক্টরের জন্য আপনার কোন কোন স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন। আপনি যদি সেক্টরের ব্যাপারে ক্ল্যারিটি না পান, স্কিলের ব্যাপারে যদি ক্ল্যারিটি না পান, তাহলে আপনার নেটওয়ার্কিং হয়তো হবে কিন্তু আপনি নেটওয়ার্কিং এর রাইট বেনিফিটটা আসলে আপনি পাবেন না। সো এই কারণে আমি আপনাকে বলবো আপনাকে প্যারালালি 2টা কাজ করতে হবে। এই 2টা কাজকে আসলে আমি 2টা সি দিয়ে মাথায় রাখি। একটা হচ্ছে কমিউনিকেশন আর একটা হচ্ছে কম্পিটেন্স। আপনাকে একই সাথে স্কিলটাও ডেভেলপ করতে হবে। সেই স্কিলটা হতে পারে কারো সাথে থেকে আপনি ডে লং তার একটা ইভেন্ট আপনি ভলান্টিয়ারিং করতে পারেন, এটাও একটা স্কিল। দক্ষতা মানে শুধুমাত্র টেকনিক্যাল নলেজ না, আপনি হার্ডওয়ার্ক করতে পারেন, দিনে 16 ঘন্টা 18 ঘন্টা প্রয়োজন হলে আপনি কাজ করতে পারেন, দ্যাটস এ স্কিল টু। আপনি টানা যতটা আপনি স্ট্রেস নিতে পারেন, দ্যাটস এ স্কিল। এইগুলা এই সমস্ত স্কিল নিয়ে কেউ কথা বলে না। আপনি স্ট্রেস নিতে পারেন, আপনাকে কেউ গাইড না করলে আপনি একা একটা কাজ নামায় ফেলতে পারেন, আপনি পরিশ্রম করতে পারেন, আপনাকে টাইট ডেডলাইন দিলে আপনি এর ভিতরে একটা প্ল্যান করে আপনি জমা দিয়ে দিতে পারেন, দ্যাটস আ স্কিল। স্কিল সবসময় হার্ড স্কিল সফট স্কিল যেমন আছে, এইগুলাও ইম্পর্টেন্ট স্কিল। এই স্কিল এবং মাইন্ডসেট আপনি ডেভেলপ করে তাদের কাছে এটা চান। দরকারে আমি শুরুর দিকে যেটা করতাম, আমি বিভিন্ন প্রতিষ্ঠানকে বলতাম যে আমি আপনাদের কিছু কাজ ফ্রিতে করে দিব, আপনি যদি পাইতেন আমাকে দিয়ে কিছু কাজ ফ্রিতে করাবেন, আপনি আমাকে দিয়ে কি করাইতেন। আমি এই প্রশ্নটা করতাম। কেউ হয়তো আমাকে দিয়ে তাদের কাগজপত্র ফটোকপিও করাইছে, এরকমও হয়েছে। আমি কিছু প্রতিষ্ঠানের কিছু কাগজপত্র আমি ফটোকপি করছি। তবে হ্যাঁ, ফটোকপি করার সময় যেটা হয়েছে, আমি তাদের বিজনেস ডকুমেন্ট গুলাকে তারা কিভাবে লেখেন
ওইটা আমি দেখছি। আপনি কি বুঝতে পারছেন? ফটোকপি আমাকে যখন করতে পাঠাইছে, কারণ তারা আমাকে রিলাই করে নাই আমি ব্রেইন ওয়ার্কের কাজ করতে পারবো, যেই ডকুমেন্টটা ওরা আমাকে ফটোকপি করতে দিয়েছে আমি সেই ডকুমেন্টটা দেখে আমি বোঝার চেষ্টা করছি একটা অফিসিয়াল রিপোর্ট কিভাবে লিখতে হয়। সো দিন শেষে কিন্তু ওইটা শুধু আমার ফটোকপি করার এক্সপিরিয়েন্স থাকে নাই, ওইটা আমার একটা নলেজ এক্সপিরিয়েন্স হয়েছে। সো আপনি নেটওয়ার্কিংটা এইভাবে করবেন যে আপনি আমাকে দিয়ে, আমি যদি বলি যে ভাই আমি ফ্রিতে কাজ করব, আপনি আমার সপ্তাহে 3 দিন 3 ঘন্টা করে 10 ঘন্টা কাজে লাগাইতে পারবেন, আপনি আমার দিয়ে কি করাবেন? 10টা মানুষকে কথা বলবেন, 9 জন বিরক্ত হবে, একজন তো আপনাকে দিয়ে কিছু না কিছু করাবে। দ্যাটস ইওর নেটওয়ার্ক, এবং সেখানেই আপনার যে কাজ, আপনার নেটওয়ার্কও হবে, আপনি সেখান থেকে জানবেন পারবেন। আপনি কল সেন্টারে কাজ করেন, ছোট কিছু না, কল সেন্টারে কাজ করা অনেক ভালো একটা জিনিস। আপনি বিভিন্ন অনলাইন রেডিওতে ইন্টার্নশিপ নেয়, ওই জায়গায় আপনার যদি একটু কমিউনিকেশন স্কিল ভালো থাকে আপনি ঢুকে যেতে পারবেন। জার্নালিস্ট নেয় এখনো প্রচুর অনলাইন নিউজ পেপার, এটাও ঠিক যে সবগুলোর কোয়ালিটি আপ টু দা মার্ক না, বাট এরপরও একদমই কিছু না করার চেয়ে একটা খারাপ অর্গানাইজেশনেও কিছু করাটা বেটার। আপনি বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ বলেন, অ্যাম্বাসেডরশিপ বলেন, কমিউনিকেশনের কাজ বলেন, ভলান্টিয়ারিং অ্যাক্টিভিটিস বলেন, যেইটাই হয় কিছু একটা করেন। এতে করে যেটা হবে আপনি করতে নামলেই বুঝবেন কাজটা আসলে আপনার জন্য কিনা, ওই সেক্টরটা আপনার জন্য কিনা। লাইফের সব ডিসিশন মাথা থেকে নেওয়া যায় না, কিছু ডিসিশন মাঠে নেমে নিতে হয়। আপনাকে মাঠে নামানোর জন্য মাঠের দরজাটা সামনে যারা যারা দাঁড়ানো প্রত্যেককে নক করেন। 99% মানুষ আপনার নকে সাড়া দিবে না, যে 1% মানুষ আপনার জন্য সাড়া দিবে ওইটা আপনার জন্য মোর দ্যান এনাফ, এবং দ্যাট ইজ মোর দ্যান জিরো। অনেক মোটিভেশনাল কথা বলে ফেললাম, বলেন। না না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি, মানে ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে যে মানুষ, তোমার সবচেয়ে ভালো যে জিনিসটা কাজে লাগছে সেটা হচ্ছে ধরো একটা ফটোকপির মতো একটা, ধরো হচ্ছে বোরিং একটা কাজ, একটা মান্ডেইন একটা কাজ, এটার ভিতর থেকেও তুমি চাইলে কিন্তু ইনসাইট খুঁজে বের করতে পারো। বিজনেস ডকুমেন্টসটা কি আছে, ওখানে কি বলা হয়েছে, মেবি তুমি এটাকে আরো একটু প্রি প্ল্যান করতে পারো যে আচ্ছা ঠিক আছে এতগুলো হচ্ছে পেপার ফটোকপি করতে হয়, আমি একবারে অটোমেটিক করলাম বা 3 কপি করে রাখলাম, বা ওইটাকে ফিল আপ করতে নিতে হয় প্রত্যেকবার না করে আগে থেকে অর্গানাইজ করে রাখলাম। সো ইফ ইউ হ্যাভ দ্য কেয়ার অ্যাবাউট দ্য টাস্ক, আমি ডিল করি নাই এই জায়গায় তাদের যেটা পাবলিকলি অ্যাভেলেবল কমন ফরম্যাট, যেটা তাদের বিভিন্ন পেপার ওয়ার্কের, দেখা গেলো তারা কোনো একটা জায়গায় হয়তো প্রপোজাল পাঠিয়েছে, কোনো একটা জায়গায় হয়তো রিসার্চ মেথোডোলজি লেখা, সবগুলাই তাদের পাবলিকলি অ্যাভেলেবল ডকুমেন্ট, কিন্তু আমি জানতাম না কোনটা আসলে কিভাবে লেখে। সো ছোট ছোট কাজকেও কিন্তু আসলে বড় লেসন হিসেবে, মানে প্রথম বিষয় হচ্ছে যে তুমি যখন আসলে কাজটা ওন করতে পারো এবং কাজটাকে তোমাকে যদি রিলায়েবল ভাবে তুমি কাজটাকে ডিল করে সেখান থেকে তুমি যদি তোমার নিজস্ব কিছু একটা গেইন করতে পারো, তাইলে ওই কাজের উপর দিয়ে তোমার রাস্তাটা কিন্তু তৈরি হবে। তুমি হয়তো ওই প্রসেসগুলো শিখলা, পরবর্তী কোনো জায়গায় গিয়ে তুমি কিন্তু এই ডকুমেন্টসগুলো রিলেটেড হয়তো কাজ আরো ইজিলি করতে পারো, অথবা ওদের প্রসেস রিলেটেড, ওকে আপনাদের ফটোকপি ডেলি এত এত করা লাগে, পাবলিক হয়তো অ্যাপ্লিকেশন ফর্মই আছে, ঠিক আছে আমি প্রতিদিন সকালে দেখতেছি যে 20টা করে আছে, আমি 20টা করে আগে থেকে ফটোকপি রেডি করে রাখলাম। তাইলে ইট শোজ অ্যান অপরচুনিটি, ওকে দিস পারসন ইজ নট জাস্ট এ কমান্ড বিয়ারার, দিস পারসন হ্যাজ সাম ব্রেইন, দে ক্যান অ্যাপ্লাই। সো চাকরি বাকরি খোঁজার ক্ষেত্রে হোক বা ইউনিভার্সিটিতে হোক, অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি চুজি হয়ে যাই যে এই ডেজিগনেশন ছাড়া আমি জয়েন করব না, বা এই অ্যামাউন্ট অফ স্যালারি ছাড়া আমি জয়েন করব না। কিন্তু সেটা যদি থাকে কারো টার্গেট, সেটা ভালো, দ্যাটস গুড, সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করো, তৈরি করো, এবং সার্টেন স্টেজ পর্যন্ত টাইমলাইন দিয়ে দাও যে 3 মাস বা 6 মাসের মধ্যে আমি এই লেভেলে পৌঁছবো। যদি কোনো কারণে আমি পেয়ে যাই তাহলে তো ভালো, আর না পাইলে আমি যেটা পাই সেটা দিয়ে আমি স্টার্ট করব। সো আমার যে পারফেক্ট ওয়ার্ল্ড, পারফেক্ট সিচুয়েশনের জন্য আমি এক্সপেক্ট করে ট্রাই করতেই পারি, হয়ে গেলে অসাম, না পাইলে কিছু একটা দিয়ে শুরু করি, এইটাও আর একটা ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। আদারওয়াইজ মানে সবাই কিন্তু তার এক্সপেকটেশন ওয়াইজ সবকিছু পাবে না। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে আরেকটা বড় একটা প্রবলেম, আমাদের জাতীয় সমস্যা হচ্ছে ইংরেজি। আমরা সামহাও ইংরেজির ধারে কাছে যেতে পারি না, সাহস পাই না, এবং আমাদের সোশ্যাল কনটেক্সট হোক, এডুকেশন সিস্টেম হোক, বা যারা খুব ভালো স্কুল কলেজে না পড়ে তাদের সবারই বাই ডিফল্ট ইংলিশের উচ্চারণ হোক, ওয়ার্ড ভোকাবুলারি হোক, অথবা
অথবা কমিউনিকেশন করার কনফিডেন্স হোক, কোনো কিছুই থাকে না। তো এইটা আবার একটু বাংলাদেশি কাজ করতে গেলে, ইন্টারন্যাশনালি কাজ করতে গেলে তো অবশ্যই লাগবে, বাংলাদেশি কাজ করতে গেলেও কিন্তু ইংলিশের নেসেসিটিটা আনঅ্যাভয়েডেবল, কমপ্লিটলি আনঅ্যাভয়েডেবল আর কি। তো এইটাকে আমরা কিভাবে আসলে একটা আমাদের ভিটো এরিয়া, সেই ভিটো এরিয়াটা থেকে আমরা কিভাবে আসলে ওভারকাম করতে পারি, তোমার সাজেশন কি আর কি? তোমার নিজের লাইফেও কিন্তু করা লাগছে, তুমিও ডেফিনেটলি ইংল্যান্ডে জন্মগ্রহণ করো নাই, বাংলাদেশে জন্মগ্রহণ করছো, মোস্ট লাইকলি ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়ো নাই। সো তুমি কিভাবে ওভারকাম করছো এবং অন্যরা কিভাবে ওভারকাম করতে পারে আর কি? রাজধানীর কোন স্কুল থেকে, রাজধানীর কোনো আমি সোকল বলবো না, আসলে রাজধানীর আবার কোনো প্রমিনেন্ট স্কুলে আসলে পড়ার সুযোগ হয়নি, হয় নাই। সো ইটস স্ট্রাগল ফর অলমোস্ট এভরিবডি আর কি। না, বেশি আবার স্ট্রাগলের গল্প বলা উচিত না, এতটাও যে স্ট্রাগল করছে সেটাও না, কিছুটা প্রিভিলেজও ছিল। আমি প্রসেসটা শেয়ার করি। আবার বলতো ইংরেজি ডেভেলপমেন্ট এসেছে আসলে 4টা খুব স্পেসিফিক স্টেপ ধরে। প্রথম স্টেপটা আমার ছিল বিভিন্ন কম্পিটিশন। আমি প্রচুর ডিবেট কম্পিটিশন করতাম, পাবলিক স্পিকিং কম্পিটিশন করতাম, প্রেজেন্টেশন কম্পিটিশন করতাম, বিজনেস কম্পিটিশন করতাম, মডেল ইউনাইটেড নেশনস করতাম। প্রত্যেকটা জায়গায় ল্যাঙ্গুয়েজ অফ মিডিয়াম ছিল ইংলিশ, আমাকে প্রেজেন্টেশন দিতে হতো। কম্পিটিশনগুলোতেই আমার প্রেজেন্টেশন দেয়া, কম্পিটিশনের আগে ক্লাব প্র্যাকটিসে ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া, এই পুরো জিনিসটা আমার ইংলিশের একটা প্রাথমিক ফাউন্ডেশন হিসেবে কাজ করে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর প্রেজেন্টেশন রিলেটেড অ্যাক্টিভিটিস গুলা আমার ইংলিশটাকে একটু ভালো করে প্রথম দিকে। সেকেন্ড ওয়ান, আমি যেটা করি, আমাদের হলে, আমরা অনেকেই যারা ভার্সিটির হলে থাকি, হলে 2-1টা ইংলিশ নিউজ পেপার রাখতো। আমি যেটা করতাম, ওই ইংলিশ নিউজ পেপারের এডিটোরিয়ালের যে লেখাটা, ওইটাকে আমি উচ্চারণ করে করে পড়তাম। কারণ আমার বলতে হলে মুখের জড়তা কমাইতে হবে, আর মুখের জড়তা কমানোর জন্য আমার মুখের প্র্যাকটিস বাড়াইতে হবে। আমার চিন্তা সবসময় 2টা প্রশ্ন দ্বারা অকুপাইড থাকতো, কি বলবো, কিভাবে বলবো, অর্থাৎ ইংলিশে কি বলবো, ইংলিশে কিভাবে বলবো। আমি যেই সিস্টেমটা করলাম, আমার সামনে যখন ইংলিশ নিউজটা লেখা থাকে, তখন আমি ইংলিশে কি বলবো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমার ব্রেইন ব্যস্ত হইতো না, কারণ আমি কি বলবো ওইটা নিউজ পেপারে লেখা আছে। আমি শুধুমাত্র একটা প্রশ্ন আমার ব্রেইনকে পাস করতাম, কিভাবে বলবো, এবং ওই প্রত্যেকটা ইংলিশ নিউজটা আমি উচ্চারণ করে করে পড়তাম। যা লেখা আছে নিজের কানকে শোনায়, নিজের মুখকে কাজে লাগায়। এইটা আমার হচ্ছে সেকেন্ড ওয়েতে ইংলিশটাকে অনেকটা ডেভেলপ করে, অর্থাৎ উচ্চারণ করে করে পড়া। কারণ ইংলিশে স্পিকিং করাটা আমার ভোকাল কর্ডের কাজ, আমার মুখের কাজ। আমি যদি মনে মনে পড়ি, আমার চোখ কাজ করে। যখন কিনা আমি ইংলিশ নিউজ শুনি, আমার কান কাজ করে। হ্যাঁ, এগুলাও আমার লার্নিং এর জন্য ইম্পর্টেন্ট, কিন্তু কানের কাজ দিয়ে আমার 100% মুখ চালু হবে না, চোখের কাজ দিয়ে আমার 100% মুখ চালু হবে না। মুখ আমার চালু করতে হবে মুখের কাজ দিয়ে। আর ঠিক এই কারণে আমি জড়তা দূর করার জন্য দেখে দেখে উচ্চারণ করে করে পড়তাম। থার্ড ওয়ান, এইটা আমার লাইফের সবচেয়ে ইউনিক একটা স্ট্র্যাটেজি বা এক্সপিরিয়েন্স বলতে পারেন, যেটার মাধ্যমে আমি আমার ইংলিশটাকে আরেকটু বেটার করার আমি ট্রাই করেছি। সেটা হচ্ছে, ভাই, আমি যখন আমার ইউনিভার্সিটি 3rd ইয়ারে ছিলাম, তখন আমি চায়নাতে একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে আমি ট্রেনিং কন্ডাক্ট করার জন্য অফার পাই। প্রথমবারের মতো বিদেশে আমি একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করব। ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশনের যে মিডিয়াম, সেটা ওইখানে ইংলিশ। আমার সাথে আরো 4টা কন্টিনেন্টের আরো 20 জন ট্রেইনার আছে, যাদের অধিকাংশই ইংলিশ স্পিকার, তারা নেটিভ ইংলিশ স্পিকার। সো সেখানে যেটা হতো, এক এক দিন এক একজন ট্রেইনার তারা তাদের উপরের যে ডেজিগনেটেড সাবজেক্ট ছিল সেটার উপরে ক্লাস নিত। প্রোগ্রামটা হচ্ছিল চায়নাতে। আমি একটা জিনিস দেখলাম যে ওইখানে যারা যারা নেটিভ ইংলিশ স্পিকার, তারা ইংলিশে এত ফ্লুয়েন্ট, আমি তাদের ধারে কাছেও না। আমি জাস্ট একটা অ্যাপ্রোচ চেঞ্জ করলাম। আমি যে দ্রুত কথা বলতে পারতেছি না ইংলিশে,
আমি যেটা করা শুরু করলাম, আমি একটু স্লোলি কথা বলা শুরু করলাম ইংলিশে, বাট চেহারার ভেতরে এমন একটা ফেশিয়াল এক্সপ্রেশন নিয়ে আসলাম যে বিষয়টা এমন না যে আমি খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারি না। বিষয়টা এমন, আমি চাই আমার পার্টিসিপেন্টরা যাতে আবার ট্রেনিং এর লেসনটা প্রপারলি ক্যাচ করতে পারে, এই কারণে আমি একটু স্লো পেসে কথা বলি। অর্থাৎ আমার স্পিডটা স্লো, কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনটা কনফিডেন্ট। শুধু কনফিডেন্ট না, ফেশিয়াল এক্সপ্রেশনটা অনেক বেশি কাইন্ড এবং কেয়ারিং, যাতে দেখে মনে হয় আমি অনেক কেয়ার নিয়ে আমার পার্টিসিপেন্টরা যাতে কমপ্লিকেটেড আইডিয়া খুব ইজিলি বুঝতে পারে, এই কারণে আমি তাদের জন্য খুব স্লো পেসে কথা বলছি। আপনি দেখবেন এই যে এই লাইনটা যে আমি বললাম না, আবার কিন্তু পেসটা অনেক স্লো ছিল, কিন্তু কারোরই মনে হবে না যে আমি নার্ভাস হয়ে গেছি। বিষয়টা হচ্ছে আমি পেসটাকে স্লো করে দেই, কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনটা রাখি। বিষয়টা এমন না আমি স্পিডে কথা বলতে পারি না, বিষয়টা হচ্ছে এমন যে আমি চাই আপনি কথাটা প্রপারলি ক্যাচ করেন, আর ঠিক এই কারণেই আমি স্লো হয়েছি। এবং এই কাজটা করার সময় চতুর্থ, এবং এই কাজটা করে আমি একটু ছোট্ট ইয়াও বলে নেই, ওই প্রোগ্রামটা শেষে আমাদের যে ট্রেনার্স ইভালুয়েশন হয়েছিল, আমি সেখানে টপ স্কোরার ছিলাম। এর কারণ হচ্ছে আমারও যেমন ইংলিশ উইক ছিল, চাইনিজদেরও ইংলিশ উইক ছিল। আমি যখন স্লো ডেলিভারি দিয়েছি আমার নিজের একটা উইকনেস ঢাকার জন্য, ওইটা আমার জন্য একটা পজিটিভ জিনিস হয়, কেননা আমি স্লো ডেলিভারি দেওয়ায় ওই চাইনিজ পার্টিসিপেন্টদের জন্য আমার ডেলিভারিটা ক্যাচ করা ইজি ছিল, কম্পেয়ারিং টু একজন নেটিভ স্পিকার যে কিনা একটু স্মুথ স্পিডে কথা বলেন। ফোর্থ যেটা যেটা আমার লাইফটাকে মানে ইংলিশ শেখার জার্নিটাকে অনেক মানে একবারে সাস্টেইন করিয়ে দিয়েছে বা অনেকটাই সাস্টেইনেবল রূপে দিয়েছে, সেটা হচ্ছে জাস্ট একটাই সেন্টেন্স, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি ইজ নট রিলেটেড টু স্পিড, ইট ইজ রিলেটেড টু কন্টিনিউইটি। আপনি কথা বলা যদি কন্টিনিউ করে যেতে পারেন, দ্যাটস ইওর ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি মানে এই না আপনাকে স্পিডে কথা বলতে হবে, ফ্লুয়েন্সি মানে আপনাকে কথা কন্টিনিউ করে নিয়ে যেতে হবে। এবং এই ক্ষেত্রে আমি নিজেকে জাস্ট একটা রুলই বলি, সেটা হচ্ছে ইফ ইউ স্টার্ট আ সেন্টেন্স, ফিনিশ দ্য সেন্টেন্স, দেন স্টার্ট আ নিউ সেন্টেন্স। আমরা অনেক সময় যেটা করি, একটা সেন্টেন্স শুরু করি, শেষ করার আগেই আরেকটা সেন্টেন্স শুরু করে ফেলি, যার জন্য প্রথম সেন্টেন্সও বোঝা যায় না কারণ সেটার কনক্লুশন থাকে না, দ্বিতীয় সেন্টেন্সও বোঝা যায় না কারণ সেটার ইন্ট্রোডাকশন থাকে না। খুবই ভালো, খুবই চমৎকার। এবং কিভাবে তোমার মানে একটু চিন্তা করতে হবে বিষয়টা হচ্ছে এটা, এবং নিজের প্রবলেমটাকে একটু আইডেন্টিফাই করতে হবে, তারপরে গিয়ে হচ্ছে তোমার সলিউশনটা পাবা আর কি। ইয়েস, উই অল হ্যাভ সাম লিমিটেশন। এক সার্টেন স্টেজে সবারই সব স্টেজে কিছু না কিছু লিমিটেশন থাকে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য লিমিটেশন, দেন থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড কাম আপ উইথ সাম সলিউশন, এবং বাকিটা হচ্ছে তোমার অ্যাকশন দিয়ে কনভার্ট হয়ে যাবে। তো তোমার কাছে হচ্ছে আমি লাস্টের দিকে একটা প্রশ্ন করতে চাই, তুমি নিজেও একটা আনকনভেনশনাল একটা ক্যারিয়ারের মধ্যে আছো, একজন ট্রেনার। ইউজুয়ালি আমরা যেটা দেখি অনেক বয়স্ক মানুষ হলো, অনেক এক্সপিরিয়েন্স হলো, তারপরে কি একজন হয়তো ট্রেনার হলো বা একজন কোচ হলো বা কিছু একজন হলো আর কি। কিন্তু তোমার কেরিয়ারটা শুরুই হয়েছে একজন কোচ হিসেবে, এটা একটা আনকনভেনশনাল একটা জার্নি। সো এর পাশাপাশি হচ্ছে রিসেন্টলি কিন্তু অনেক আনকনভেনশনাল কেরিয়ার আমরা দেখতে পাই, সেটা হতে পারে সাপোজ ফ্রিল্যান্সার হতে পারে বা ইনফ্লুয়েন্সার হইতে পারে বা আরও অনেক কিছু, তো গেমার হইতে পারে, এরকম আনকনভেনশনাল বা অনেক ক্ষেত্রে বিজনেস করতে চাইতে পারে। সো ফ্যামিলি বা সারাউন্ডিংসে একটা কাইন্ড অফ লাইক একটা অপোজিশন কাজ করে যে আনকনভেনশনালগুলোকে বেশি রিস্কি মনে করে বা আনকনভেনশনাল জিনিসগুলোকে ফ্যামিলি রাজি হইতে চায় না আর কি। সো সেক্ষেত্রে ধরো তোমার হয়তো কিছুটা চ্যালেঞ্জ থাকতে পারে, বাট অনেকের হয়তো একটু কম বেশি চ্যালেঞ্জ হইতে পারে। সো আনকনভেনশনাল কেরিয়ার যদি কেউ শুরু করতে চায়, তাদের জন্য আসলে নিজেদেরা কিভাবে কনফিডেন্ট হবে, এটা একটা সবচেয়ে বড় ব্যাটল থাকে যে আমি নিজেই ফুলি কনফিডেন্ট না আর কি, ফ্যামিলি কি হবে। আবার নিজে কিছুটা সাইজ করে নিয়ে আসতে পারলেও ফ্যামিলি থেকে খুব স্ট্রং না, বিসিএস করতেই হবে আর কি, বা ওটা করতেই হবে, এরকম একটা বিষয় থাকে আর কি। সো এই টাইপের সিচুয়েশনগুলো আনকনভেনশনাল ক্যারিয়ার বা ফ্যামিলির 100% অ্যালাইন না, এই সিচুয়েশনগুলো আসলে একটা স্টুডেন্ট কিভাবে ডিল করবে আর কি। ওকে, আমি একটু এখানে আমার অন্যান্য সিনিয়রদের সাথে আমার ট্রেনিং ক্যারিয়ারের একটু ছোট্ট পার্থক্যটা দেখাই, এটা একটু রেলেভেন্ট এই জায়গায়।
একজন হুম। ট্রেনার বলেন, কনসালটেন্ট বলেন, কোচ বলেন, অ্যাডভাইজার বলেন, আমরা ইউজুয়ালি দুই টাইপের জিনিস সেল করি। অধিকাংশ ক্ষেত্রে আমরা সেল করি আমাদের পাস্ট টেন্স, আমি অতীতে কি কি করেছি, আমি এক্সপেরিয়েন্স। আমার লাইফে কি কি অ্যাচিভ করেছি, আমার লাইফের এক্সপিরিয়েন্স কি কি। আমি চেষ্টা করি সেল করতে ফিউচার টেন্স। ট্রেনাররা অধিকাংশই সেল করা ট্রাই করেন প্রেজেন্টে দাঁড়িয়ে আমি পাস্টে কি করেছি। আমি যেটা করি, আমি প্রেজেন্টে দাঁড়িয়ে তাকে আমি সলিউশন অফার করি এবং বলি ফিউচারে আপনার এই প্রবলেমটা সলভ হবে, যদি হয় আপনি আমাকে জানাবেন, দেন আই উড ভ্যালিডেট মাই কন্ট্রিবিউশন, দেন আই উড ফিল দ্যাট আই জিনিসটা যদি আমি ভ্যালিডেট। একটু ইন্টারাপ্ট করি, তুমি জানো ভালো করে যে তোমার লিমিটেশন, তুমি আসলে এক্সপেরিয়েন্স দেখাইতে পারবা না আর কি। সো স্মার্টলি তুমি তোমার স্টোরিটাকে কনভার্ট করে ফেলছো, কারণ তুমি এখন 10 বছর এক্সপেরিয়েন্স শো করতে পারবা না, পসিবল না তোমার পক্ষে, রাইট? যে জায়গায় আছো আমি কি টাইম ট্রাভেল করে আবার অতীতে চলে যাব? পসিবল না, এটা পসিবল না। তো সেই জন্য তুমি স্মার্টলি যেটা করছো, সলিউশন। আমি বা সবসময় তুমি স্মার্টলি তোমার অ্যাঙ্গেলটা বের করছো, যেটাকে তুমি আসলে খুব ভালোভাবে হচ্ছে, অবশ্যই তুমি ভ্যালু দিবা, ভ্যালু না দিলে আসলে তুমি টিকবা না, সেটা আলাদা হিসাব। কিন্তু তুমি এমন ভাবে নিজেকে পোর্ট্রে করছো যে ওকে, আই নো দিস ইজ মাই লিমিটেশন, বাট আই ক্যান নট ডিল উইথ ইট, আই ক্যান নট বি, মানে আমাকে অথেন্টিক থাকতে হবে। সো আই ফোকাস অন দিস পার্ট, যেটা দিয়ে উইল গিভ মি দ্য অ্যাক্সেস অ্যান্ড গিভ মি দ্য স্কোপ টু প্রুভ মাই সেলফ। সো এটা কিন্তু তোমার ওই আগেরটার মতোই আর কি, আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ অ্যান্ড দেন ফাইন্ড এ সলিউশন। জি জি জি, তবে হ্যাঁ এটাও ঠিক যে, এটা ঠিক যে একদমই এক্সপিরিয়েন্স নেই, এই কথাটা 5-6 বছর আগে ট্রু ছিল। কিন্তু এটা খুব মজার জিনিস জানেন, যখন আমি কাজ শুরু করেছি তখন বলতো আমার আসলে এই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স এক্সপার্টিস নাই। আমি আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর করে আমি কাজ করে যাচ্ছি, এখনো সেম কথাই বলে, কিন্তু তারা কিন্তু এইটা নোটিস করে যে আবার কিন্তু অলরেডি তার প্রথম দিন থেকে এখন পর্যন্ত 4 থেকে 5 বছর কাজ করা হয়ে গেছে। বা স্টুডেন্ট লাইফে তুমি কিন্তু যে চায়না গিয়ে কোচিং করাছো, দ্যাটস অ্যান এক্সপেরিয়েন্স টু আর কি। আমি যদি তাদের প্রত্যেকটা কথা সে বললো আবার এক্সপার্টিস নাই, ওকে আমি আমার এক্সপার্টিস এইভাবে আস্তে আস্তে বাড়াবো। 6 মাস কাজ করলাম, সে আবার বললো না তোমার এখন এক্সপার্টিস নাই, ওকে আমি সেটাকে রিপ্লাই দিতে আরো 6 মাস কাজ করলাম। প্রত্যেকবার আঘাত করবে আর আমি একটু একটু করে নতুন করে করে কোনো একটা হয় কোর্স করবো, না আমি কোনো একটা জায়গা থেকে আমি কনসালটেশন নিব বা কোনো একটা প্রজেক্টে কাজ করবো, আমি আমার নিজেকে সেভাবে আপগ্রেডেড করে যাব, সেইভাবে আমি করে যাই। আপনার যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল সেটাকে আমি অ্যাড্রেস করি, সেটা হচ্ছে যারা যারা আসলে আনকনভেনশনাল ক্যারিয়ারে যেতে চায়, লাইফের অপরচুনিটি কস্ট আসলে তারা কিভাবে ডিল করতে পারে। প্র্যাকটিক্যালি কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে, আপনি যদি এক্সপেরিমেন্ট করতে চান, ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এক্সপেরিমেন্ট করেন। এতে করে যেটা হবে, ওই সময়টা এমন আপনি ভুল করলেও ভুল শোধরানোর একটা সময় আপনি পাবেন। কিন্তু আপনি যদি এক্সপেরিমেন্টটা আপনার লাইফের এমন একটা স্টেজে এসে করতে চান যে সময় আপনার অপরচুনিটি কস্ট অনেক হাই, আপনার রিস্ক অনেক হাই, আমি তখন আপনাকে বলবো না লাইফের সেই এক্সপেরিমেন্টটা করতে। আপনি নিজেকে এই প্রশ্নটা করে দেখবেন, আপনি এখন আপনার লাইফের কোন স্টেজে আছেন, আপনার ডিসিশনের উপরে কারা কারা ডিপেন্ডেন্ট, আপনি যেই কাজটা করতে চাচ্ছেন সেই কাজটার ওয়ার্স্ট কেস সিনারিওতে কোন ঘটনা ঘটতে পারে, কারা কারা সাফারার হতে পারে, সেখান থেকে কি আপনার রিকভার করার সুযোগ আছে কিনা, এই প্রশ্নগুলো করে দেন আপনি এক্সপেরিমেন্টের জায়গায় নামবেন। আমি ব্যক্তিগতভাবে, আমি যেমন শাহরুখ খানের আমি অনেক বড় ফ্যান। শাহরুখ খানের একটা সেন্টেন্স আসলে আমার খুব পছন্দের, সেটা শাহরুখ খান বলছে অনুপম খেরের সাথে কোন একটা ইন্টারভিউয়ে, যে মানুষ সফল হওয়ার জন্য পরিশ্রম করে আর আমি সফল হওয়ার পরেও পরিশ্রম করে যাই। সো এই জন্য আপনি যদি একটা আনকনভেনশনাল ক্যারিয়ার ট্র্যাকে আপনি যেতে চান, কনভেনশনাল ক্যারিয়ার ট্র্যাকের চেয়েও আপনাকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে। এর কারণ হচ্ছে কনভেনশনাল ক্যারিয়ার ট্র্যাকে যারা আছে তাদের সামনে রোল মডেল আছে, তাদের সামনে স্যাম্পল আছে, তাদের সামনে কিছু প্রুভেন প্রসেস আছে, যেই প্রুভেন প্রসেসটা তাদের রিস্ক কমায় দিবে। আপনি যদি আনকনভেনশনাল লাইনে কাজ করতে চান,
প্রবলেম যেটা হবে, এক, আপনার সামনে কোনো রোল মডেল নাই। দুই, আপনি যদি, আপনার তো সেখান থেকে টাকা কামাই করতে হবে। টাকা কামাই করার জন্য একটাই সূত্র, আমি যেটা বুঝি, বিজনেসে টাকা কামাই আসলে একটা ওয়েতেই হয়, অন্যের পকেটের টাকা আপনার পকেটে ঢুকতে হবে, তার কোনো একটা সমস্যা সমাধানের মাধ্যমে। সো বাংলাদেশের মতো একটা দেশ, আমাদের দেশের কাস্টমাররা এডুকেটেড না, আমাদের সোসাইটি এন্টারপ্রেনার ফ্রেন্ডলি না। আমরা তো বলি যে আসলে কাস্টমার সার্ভিস আমাদের আসলে ডেভেলপ করা উচিত। আমার যদি কাস্টমারই সব ভালো না হয়, আপনি চাইলেও তাকে ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবেন না। কারণ আপনারও যেমন এমপ্লয়ি এন্টারপ্রেনার হিসেবে সার্ভিস দিতে জানতে হবে, কাস্টমারেরও নিতে জানতে হবে। সব কাস্টমার ভালো সার্ভিস নেয়ার মতো ক্যাপাসিটি, যোগ্যতা রাখে না। আপনি এইরকম একটা দেশে যখন আপনি একটা আনকনভেনশনাল ক্যারিয়ার ট্র্যাকে যাবেন, প্লিজ প্রত্যেকটা রিয়েলিটি মাথায় রেখে আপনি যাবেন। কি কি রিয়েলিটি আগেই বলে দেই, আপনার বিজনেসের টিমমেট যে কোনো সময় চেহারা পরিবর্তন করে ফেলতে পারে। সে বলতে পারে আপনার সাথে এক টিমে কাজ করবে, মাঝপথে দেখলেন আপনাকে ছেড়ে গেছে। আপনি দেখবেন ইনভেস্টমেন্ট কিংবা আপনার কখনো যদি ক্যাপিটাল রেইজ করতে হয়, অনেক মানুষ আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে, অফিসের কার্ড দিবে, ভিজিট করতে যাইতে বলবে, তাদের অফিসে গিয়ে আপনি এক কাপ চা ছাড়া আর কিচ্ছু পাবেন না। অনেকের জায়গায় আপনি হয়তো সেই এক কাপ চাও পাবেন না, তার আপনাকে অফিসে নিয়ে যাবে এর একটাই রিজন, তার অফিসটা কত সুন্দর আপনাকে দেখানো। ইনভেস্ট করা বা আপনাকে টাকা দেওয়া, এটা তাদের, ভাইয়া যে হাসতেছেন নিশ্চয়ই রিলেট করতে পারতেছেন কিছু কিছু জায়গায়। সো এইটা আসলে তাদের উদ্দেশ্য না। সো আপনাকে এই সমস্ত রিয়েলিটি মাথায় রেখে নামতে হবে এন্টারপ্রেনারশিপের। বা এই জায়গায় আমি একটা জিনিস সবসময় বলি, আপনি মনে করেন আপনি একটা চার্জার সেল করেন, ওকে, আমি আমার বন্ধুকে বললাম যে বন্ধু আমি তো একটা চার্জার সেলিং এর আমি কোম্পানি শুরু করতে চাচ্ছি। আপনার বন্ধু বললো হ্যাঁ বন্ধু তুমি অনেক ভালো কাজ করতেছ, আমরা অনেক হ্যাপি। আপনি তার কথা শুনে হ্যাপি হবেন না। তারা বললো যে বন্ধু তোমার বিজনেসে আমার যদি কোনো হেল্প লাগে বইলো, আমি আছি তোমার সাথে, তাও হ্যাপি হবেন না। একজন আপনাকে বললো যে সে আপনার চার্জারটা কিনবে, মৌখিক প্রমিস দিল, হ্যাপি হবেন না। তারা বললো যে তারা তাদের প্রতিষ্ঠানের জন্য চার্জার অর্ডার করবে, অফিস থেকে অফিসিয়ালি ফোন কল করলো, খুশি হবেন না। অফিস থেকে পারচেজ অর্ডার পাঠাইলো, তাও খুশি হবেন না। চার্জারটা ডেলিভার করছেন, এখন আপনার খুশি হওয়ার সময় হয় নাই। আপনাকে একটা চেক দিচ্ছে ওই অফিস থেকে, এখনো খুশি হওয়ার সময় হয় নাই। কারণ আপনি অনেক সময় দেখবেন তারা চেক দিবে বৃহস্পতিবার, ওই চেক আপনি শুক্র শনিবার ভাঙাইতে পারবেন না। বিদেশ থেকে চেক দিবে, ওই চেক আপনার রবিবার আবার ইস্যুও হবে না। চেক দিবে, চেক বাউন্স করবে, এনাফ পরিমাণ টাকা থাকবে না। সবচেয়ে খারাপ যেটা হয়, চেক দিবে, আপনি ভাঙাইতে যাবেন, ব্যাংক থেকে ফোন দিবে, তারা ফোন ধরবেন, আপনাকে সেকেন্ড দিন আরেকবার এসে আপনার চেক ভাঙাইতে হবে। চেকটা ভাঙায় যখন আপনার পকেটে টাকা ঢুকবে, তখন আপনি একটু হ্যাপি হবেন। আপনি যদি আপনার লাইফে এন্টারপ্রেনার হইতে চান, আপনার ওই একটা হ্যাপিনেস পাওয়ার জন্য এতগুলা স্টেপে আপনাকে পার করে আসতে হবে। এমন একটা দেশে আপনাকে এন্টারপ্রেনার হওয়ার জন্য কাজ করতে হবে যেখানে কাস্টমাররা সবাই এডুকেটেড না, আমাদের ল বিজনেস ফ্রেন্ডলি না। নর্মাল আপনি দেখবেন একটা ইন্টারনেটের লাইনের ব্যবসার জন্য আপনাকে লোকাল অনেক ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাথে আপনাকে কম্পিট করতে হয়। সো এইরকম একটা জায়গায় আসলে আমাদেরকে ব্যবসাকে আসলে আমাদেরকে চালায় নিতে হয়। এই কারণে আমি আপনাকে যেটা বলবো, একজন এন্টারপ্রেনারের এট এ টাইম অনেকগুলো বিষয় চিন্তা করতে হয়। এত কিছু আপনাকে চিন্তা করতে হবে আনকনভেনশনাল লাইনে, আপনাকে আপনার ফ্যামিলির কথাও চিন্তা করতে হবে। এখন আপনি যদি 30 বছর বয়সে এক্সপেরিমেন্ট করতে চান, তখন আপনার বাবা মায়ের বয়স যদি হয় 55 থেকে 60, তারা যদি কিছুদিন পর পর অসুস্থ হন, সেই মোমেন্টে তারা যদি আপনাকে বলে যে বাবা এখন তোমার আসলে একটা চাকরি করে সেটেল হওয়া উচিত, আমি সেই ক্ষেত্রে সেই বাবা মাকে দোষ দিতে পারবো না। কারণ আগেই আপনাকে বলছি, আপনাকে আপনার লাইফের স্টেজটা বুঝতে হবে। আপনি এখন লাইফের কোন স্টেজে আছেন, আপনার ডিসিশনের উপরে কারা কারা ডিপেন্ডেন্ট। আর সেটাকেও আপনি ফেভারে নিয়ে আসতে পারবেন কিভাবে জানেন? আপনি দরকারে একেবারে হার্ড ওয়ার্ক করেন এইভাবে, 6 ঘন্টা আপনি দিনটাকে ভাগ করেন এইভাবে, 24 ঘন্টা দিন, 6 থেকে 7 ঘন্টা ঘুমাবেন,
6 ঘন্টা একটা কনভেনশনাল জব করবেন, যেটা আপনার মাস শেষে আপনার প্রয়োজনের 60 থেকে 70% টাকা আপনাকে দিবে। বাকি 6 ঘন্টা আপনি আপনার এন্টারপ্রেনারশিপ লাইনের জন্য আপনি কাজ করেন, সেটাকে আপনি বিল্ড করার ট্রাই করেন, আনসার্টিন সেই জায়গাটাকে আপনি ডেভেলপ করার ট্রাই করেন। বাকি 6 ঘন্টা নিজের রেস্টের জন্য, ফ্যামিলির জন্য, বাকি 6 ঘন্টা ঘুম। আপনি যদি দিনে আপনি যদি সেফ থাকতেই চান, আপনাকে এক্সট্রা পরিশ্রম করতে হবে। আপনি একটা কনভেনশনাল জব থেকে স্টিডি একটা রিজেক্ট নিয়ে আসেন, প্লাস আরো 6 ঘন্টা আপনি এক্সট্রা কাজ করেন, আপনি এন্টারপ্রেনার যাতে আপনি হইতে পারেন। 3 বছর কাজ করার পর আপনি নিজেই বুঝবেন যে আপনার জন্য কি ওই জবটাকেই ভালোভাবে করাটা বেটার, নাকি এন্টারপ্রাইজিং লাইনে ইউ ক্যান ডু বেটার। সো এই যে অনেকেই যেটা করে দুটাই ছেড়ে দেয়, না, আপনি দুইটাই শুরুতেই ছাড়বেন না। যদি পসিবল হয় শুরুতে কিছুদিন আপনি দুইটাকেই কন্টিনিউ করেন, যদি দেখেন আপনার সেরকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। সো এইভাবে আসলে আগানো যায়, আগানো উচিত। অনেক সময় বলে না যে আসলে একজন এন্টারপ্রেনারের রিস্ক নেওয়া উচিত। হ্যাঁ, রিস্ক নেওয়া উচিত, বাট সেটা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক। আমি এই জিনিসটাকে অনেকটা বলি এইভাবে, বিমান থেকে লাফ দেওয়ার জন্য প্যারাশুট দিয়ে আপনি যখন লাফ দেন সেটাও রিস্ক, কিন্তু সেটা ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি? প্যারাশুটের সবগুলা বাটন থেকে শুরু করে এর যত বাকল এবং অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা। আপনি যদি এখন নিজে বিমান থেকে প্যারাশুট ছাড়া লাভ দেন, দোষ তো বিমান যে চালাইতেছে তার না, প্যারাশুটটা পরা আপনার দায়িত্ব, প্যারাশুটটা চেক করা আপনার দায়িত্ব। আমি আপনাকে বলবো যতটুকু সম্ভব হয়, কারণ আমাদের ইয়াতে হয় কি, আমরা এখানে ভাই আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করে রাখি, আমরা অনেক বড় বড় এন্টারপ্রেনারদেরকে দেখে আমরা মনে করি যে তারা অনেক ক্ষেত্রে গ্যাম্বল খেলছে। গ্যাম্বলের ডেফিনেশনটা কি? গ্যাম্বল ইজ সামথিং আননোন এবং আনসার্টিন। আমরা জানি না গ্যাম্বলের রেজাল্টে কি হবে, সেটা অজানা এবং অনিশ্চিত। কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন, আমাদের বড় বড় প্রত্যেকটা এন্টারপ্রেনার মেজর গ্যাম্বলের আগে তারা মেজর রিসার্চ করে গ্যাম্বল করছে, মেজর নলেজ এবং এক্সপার্টিস নিয়ে সে গ্যাম্বল করছে। সো সে যত নলেজ পাচ্ছে তত কিন্তু তার গ্যাম্বলের যেটা আননোন পোর্শন, আননোন রেশিও, ওইটা কমে যাচ্ছে। আমরা বিজনেস করতে নামি মার্কেট স্টাডি না করে, আমরা বিজনেস করতে নামি বেসিক প্রসেস না জেনে, আমরা বিজনেস করতে নামি বেসিক ল না জেনে, ট্যাক্সেশন না জেনে। আমরা বিজনেস করার আগেই আমরা একটা লাইসেন্স খুলে বছর শেষে 20-25 হাজার টাকা আমরা লাইসেন্সের রিনিউয়ের ফি দেই, তার বছরে পুরো 20-25 হাজার টাকার সেলস হয় না। আমি তাদেরকে অনেক সময় বলি যে আপনার যদি লাইসেন্স করাটা শুরুতেই ইম্পর্টেন্ট না হয়, আপনি লাইসেন্স করবেন না, আপনি আগে মার্কেট টেস্ট করেন যে আপনার প্রোডাক্ট আসলে মানুষ কিনতে চায় কিনা। আগে এটুকু টেস্ট করেন, পরে যখন আপনি ফরমালি শুরু করবেন তখন আপনি লাইসেন্স ইয়া করবেন। আমাদের যেটা হয় যে আমরা আগেই শেষের কাজ আমরা করতে যাই, এতে করে যেটা হয় কি হতাশ হয়ে যায় যে আরে আমার বছর বছর টিন বিন ট্রেড লাইসেন্স এই সমস্ত জিনিসের পেছনে আমার খরচ যাচ্ছে, অথচ আমার কোনো রেভিনিউ আসতেছে না। কারণ ওই মানুষটা মনে করছে বিজনেস মানে ট্রেড লাইসেন্স খোলা। না, বিজনেস মানে ট্রেড লাইসেন্স খোলা না। বিয়ে করা মানে আসলে কাবিন নামায় স্বাক্ষর করা না, বিয়ে হচ্ছে এর পরের দায়িত্বগুলা মানুষকে বোঝা। বিজনেস মানে ওই পেপার ওয়ার্ক না, বিজনেস মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট বোঝা, তাদেরকে সেটা ডেলিভার করা। ওই ভুল কাজ বাদ দিয়ে আমরা অনেক কেতাবি ফর্মালিটিস এর দিকে যাই, যেটা আসলে আমাদেরকে একসময় ডিমোটিভেটেড করে। এই কারণে আমি বলি যে আপনি যদি সত্যি সত্যি আনকনভেনশনাল লাইনে কিছু করতে চান, আস্ক করেন লাইফের কোন স্টেজে আছেন। সেকেন্ড, ওই কাজটাকে আপনি আপনার লাইফের এমন একটা স্টেজে এনাফ টাইম এক্সপেরিমেন্ট করেন যেখানে আপনি ভুল করলেও অ্যাটলিস্ট আপনার ফিরে আসার কিছুটা হলেও সুযোগ আছে। এরপরও যদি আপনাকে লাইফের এমন একটা স্টেজে এক্সপেরিমেন্ট করতে হয়, চেষ্টা করেন রিস্কটাকে মিনিমাইজ করতে। কিভাবে রিস্কটাকে মিনিমাইজ করবেন? আপনি আপনার একটা রিস্কি বিজনেসের পাশাপাশি একটা সেফ জবও করেন, এক্সট্রা হার্ডওয়ার্ক হবে কিন্তু আপনি সেফ থাকবেন। আর হচ্ছে যে বিষয়ে বিজনেস করতে নামবেন, পড়াশোনা করে নামেন। সিমিলার বিজনেস যদি আগে কেউ করে থাকে
তাকে সাথে রাখেন, অথবা যেই বিজনেস আপনি করতে চান ওই বিজনেস অলরেডি কেউ করতেছে, সেই বিজনেসে গিয়ে আপনি কিছুদিন কাজ করেন। আপনার রিস্ক নেওয়া লাগবে না, আপনার হয়ে সেই বিজনেসের ইনভেস্টর রিস্ক নিবে, আপনি লেসন নিবেন, পরে আপনি লেসন নিয়ে আপনি প্রেফারেবল একটা জায়গায় গিয়ে আপনি ইনভেস্ট করে বিজনেস করবেন। খুবই চমৎকার। না না, খুবই চমৎকার। কিন্তু আমি ওই পার্টটাতে তুমি যদি আরেকটু বলো যে বিজনেস বা আনকনভেনশনাল কিছু করতে গেলে কিন্তু নেগেটিভ জিনিসটা আসবে, যেটা তোমার ক্ষেত্রে হয়েছে, ওই যে 6 মাস পর পর আরো তোমার হয় নাই, এটা কিন্তু আবার তুমি যদি 4 বছর করে ফেলো তারপরও তোমার অন্য কিছু দোষ ধরবে আর কি। সো কিছু নেগেটিভ লোকজন কনভেনশনাল ক্যারিয়ারে তো থাকেই থাকে, আনকনভেনশনাল আরো বেশি প্রমিনেন্ট হয়ে যায়, এবং এটার কারণে অনেকের সেলফ ডাউট চলে আসে। সেটা অনেক ক্ষেত্রে তার ফ্রেন্ড সার্কেল থেকে, রিলেটিভস থেকে, অথবা আউটসাইড থেকেও হয় আর কি। সো সেই জিনিসগুলোর আই এম শিওর তুমিও কিছু ফেস করছো। তো আনকনভেনশনাল ক্যারিয়ারের ক্ষেত্রে নেগেটিভ জিনিস, যে তোমার এটা হয় নাই, এটা তুমি যদি করে ফেলো ওইটা হয় নাই। বিজনেসের ক্ষেত্রেও আমরা সেটা ফেস করতেছি যে এটা তো হয় না, আচ্ছা এটা হয়তো ওটা হয় নাই, এটা হয় নাই, ওটা হয় নাই, অর্থাৎ তার মাল্টি লেয়ারে নেগেটিভ জিনিস নিয়ে আসতেই থাকে আর কি। তো একজন আনকনভেনশনাল ক্যারিয়ার বা জার্নির ভিতরে এই জিনিসটাকে আসলে কতটুকু আমরা কিভাবে হ্যান্ডেল করবো, বা তুমি একসময় বলতেছিল টেক দ্য পয়েন্ট নট দ্য পার্সন। সো যদি আরেকটু ডিটেইল ভাবে বলো আর কি এই বিষয়টাতে, একটু আমরা শুনতে চাই আর কি। আমি একটু ক্যাটাগরি বলে দেই। বাবা মা, ভাই বোন, ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ শিক্ষক, ক্লোজ বড় ভাই বড় বোন, হাজবেন্ড ওয়াইফ, বাচ্চা, এই কয়টা মানুষ ছাড়া বাইরের অন্য কেউ যদি আমাকে কোনো অযৌক্তিক নেগেটিভ কথা বলে আমি সেটা মনোযোগী দেই না, আমি সেটা নিয়ে ভাবি। আমি আগে মানুষের ক্যাটাগরি বের করে ফেলি। এটাকে বলা হয় যে তারা যে আমাকে নেগেটিভ কমেন্ট গুলা করতেছে, আমি নিজেকে দুইটা প্রশ্ন করি, আর দিস কমেন্ট ইম্পর্টেন্ট, আর দিস পার্সন ইম্পর্টেন্ট? যদি দেখি কমেন্টই ইম্পর্টেন্ট না, রিজেক্ট। যদি দেখি পার্সনও ইম্পর্টেন্ট না, তখনও আমি রিজেক্ট করে দেই। সো আর দিস পার্সন ইম্পর্টেন্ট, আর দিস পয়েন্টস ইম্পর্টেন্ট, দুইটাই নো মানে টানা বাদ। কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি দেখি, আমাদের ফ্যামিলি মেম্বাররা অনেক ক্ষেত্রে আমাদেরকে নিয়ে, সত্যি কথা বলতে আপনি যে জিনিসটাকে বলবেন নেগেটিভ কথা, টু সাম এক্সটেন্ট 50% হয়তো নেগেটিভ কথা, বাকি 50% ইনসিকিউরিটি আমাদেরকে নিয়ে, যে আসলেই আমরা সাস্টেইন করতে পারবো। ঠিক আছে? সো এই ইনসিকিউরিটি থেকে যখন তারা এই কথাগুলো বলে, দেখেন মানুষকে কথা দিয়ে যখন বোঝানো যায় না, কাজ দিয়ে বোঝাতে হয়। আর ঠিক এই কারণেই আমি কিন্তু বলেছি, আপনার যদি ফ্যামিলিতে সেই ক্রাইসিস থাকে, আপনি 12 ঘন্টা থেকে 14 ঘন্টা দৈনিক কাজ করবেন, 7 ঘন্টা আপনি সেফ রিজিক আনবেন, 7 ঘন্টা আপনি আপনার বিজনেস নিয়ে কাজ করবেন। সো আপনি যখন সেফ রিজিক আনবেন, অটোমেটিক্যালি ফ্যামিলির অনেক কথা বলার জায়গা বন্ধ হয়ে যাবে। কারণ আপনি কথার বিপরীতে কথা দিয়ে কনভিন্স করতেছেন না, আপনি কথার বিপরীতে কন্ট্রিবিউশন দিয়ে, কাজ দিয়ে আপনি সেই জায়গাটায় কনভিন্স করতেছেন। সেকেন্ড জায়গা, এখন সব সময় তো হয় না, কারণ সব বিজনেস তো আপনি পার্ট টাইমে করে আপনি পারবেন না। এই ক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে বাবা মার কাছ থেকে সময় চেয়ে নেওয়া। আপনি লাইফের স্টেজ অনুযায়ী আপনার বাবা মাকে বলে যে বাবা আমি এই বিজনেসটা নিয়ে আমি 6 মাস বা আমি 1 বছর চেষ্টা করব, এই 1 বছর তুমি আমাকে একটু স্বাধীনতা দাও, এই 1 বছরের মধ্যে আমি যদি এটা ক্লিক করে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারি তো নিব, আর নইলে তুমি আমাকে যে ক্যারিয়ারে যাইতে বলবো আমি সেই ক্যারিয়ারে যাব। গুড ডিল, সময় চেয়ে নেওয়া কম্পারেটিভলি বেটার। এবং এই জায়গাতেই এটা শুধুমাত্র এই ক্ষেত্রে না, এটা রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রেও খুব সুন্দর ম্যাচ করে। যে কোন একটা মেয়ে যদি বলে যে কোন একটা ছেলেকে যে দেখো আমার জন্য কিন্তু পাত্র দেখতেছে, তুমি 1 বছরের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে আমার ফ্যামিলিতে আসো তাহলে আমাদের একসাথে থাকা হবে, নইলে হবে না। যদিও ভালোবাসা এরকম শর্ত দেওয়া উচিত না, বাট অ্যাটলিস্ট দুইটা মানুষ ক্লিয়ার থাকুক যে এখন কে লাইফের কোন স্টেজে আছে, সময় চাওয়াটা বেটার। এবং থার্ড ওয়ান যেটা, সেটা আমার কাছে সবচেয়ে ইফেক্টিভ মনে হয়, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমাকে নিয়ে আসলে কি কি বিষয়ে ইনসিকিউর হচ্ছে এটা জেনে নেওয়া, জেনে নিয়ে তাদেরকে বলা যে বাবা তুমি তো ফাইন্যান্সিয়ালি ইনসিকিউর হচ্ছে আমার ব্যাপারে, আমি এই কাজটা করে এত বছর পরে আমি এরকম ভাবে ফাইন্যান্সিয়ালি আমার একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে, এবং তুমি যদি আমাকে 6 মাস বা 1 বছর সময় দাও, আমি সেই সম্ভাবনার কিছু উদাহরণ আমি তোমাকে দেখাবো। আপনি সময় চেয়ে দেখতে পারেন,
তাদের ইনসিকিউরিটি অ্যাড্রেস করে সেইভাবে বাবা মাকে আপনি কাউন্সিল করে আপনি দেখতে পারেন। এইটা আপনাদের ফ্যামিলিকে ভালো করবে। এবং এইখানেই আমি বাস্তবতা মাথায় রেখে আরো একটা প্রশ্ন আমি নিজেকে করতে বলবো, সেটা হচ্ছে আপনার যেটা প্যাশন, সেই প্যাশনটাকে প্রফেশন বানানোর অপরচুনিটি কস্টকে আপনি মানতে রাজি আছেন কিনা। একটা ছোট্ট আমি এক্সাম্পল দেই। একজনের ইচ্ছা সে গান করবে, সিঙ্গার হতে চায়, সে শুধু সিঙ্গিংই পারে, কিন্তু বিভিন্ন যে ইভেন্ট এজেন্সি আছে, প্রোডাকশন হাউস আছে, তাদের সাথে সে তার গানের সম্মানী নিয়ে সে নেগোশিয়েট করতে চায় না, নেগোশিয়েট করতে পারবে না। ওইটা করতে গিয়ে তার মন খারাপ হয়ে যায়, সে ডিপ্রেস হয়ে যায়। সে একসময় হিসাব করে দেখলো গান গেয়ে সে যে পরিমাণ আনন্দ পায়, তার চেয়ে বেশি পরিমাণ ডিপ্রেশন সে ওই প্রোডাকশন হাউসগুলোর সাথে নেগোশিয়েট করতে গিয়ে পায়। আমি তাহলে বলবো, ইউ শুড নট টার্ন ইউর প্যাশন ইনটু দ্য প্রফেশন। আমরা ম্যানেজার, অনেক ক্ষেত্রে ম্যানেজার হায়ার করে, যার কাজ হচ্ছে ডিলগুলো করে আর কি। মূল কথা হচ্ছে প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে গিয়ে যে আনসার্টিনিটি, যে ইনসিকিউরিটি, যেই ধরনের মানুষের সাথে যেই ধরনের ডিল করতে হবে, যেই ধরনের অ্যাক্সিডেন্টাল ইভেন্ট আমাকে ফেস করতে হতে পারে, আমি কি আসলেই সেগুলা ফেস করার মতো সাইকোলজিক্যালি স্ট্রং? যদি হই দেন আই ক্যান ট্রাই, যদি না হই দ্যাটস নট মাই প্লেস। সবার এন্টারপ্রেনার হওয়ার দরকার নাই, সবার বাস্তবতার সাথে এটা যায় না। শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তবতা। এই জায়গাটি আমাদের এটা মাথায় রাখা উচিত যে একটা মানুষের প্যাশনকে প্রফেশনে কনভার্ট করতে গিয়ে যে সমস্ত সাইড ইফেক্ট তার সামনে আসবে। যেমন আমি বলি, আমি আমার প্রথম বই পাবলিশিং এর জন্য, ভাই আপনার লেখাও তো বই আছে তাই না, আপনার প্যারাময় লাইফের প্যারাসিটামল, আপনার বইয়ের নামগুলো আমি ভাই পড়ি, খুব চমৎকার। আপনি চিন্তা করে দেখেন, আমরা দুজনই যেহেতু বই লিখি, বাংলাদেশের কিন্তু অধিকাংশ লেখকেরা প্রকাশকদের আচরণে তারা খুব একটা সন্তুষ্ট না। সেই ক্ষেত্রে একজন যদি লেখক হতে চায় এবং সে যদি প্রকাশকের সাথে নেগোসিয়েশনে, আন্ডারস্ট্যান্ডিং এ, রিলেশনশিপে যদি সে উইক থাকে, তাহলে বলবো ভাই আপনি ফেসবুকেই লেখেন, টাকা নষ্ট করে কষ্ট করে আপনি একটা বই ছাপাইতে যান না, আপনি সেখানে গিয়ে হতাশ হয়ে যাবেন। সো এটাকেও আমি অ্যান্সার করি এইভাবে যে আসলে তাহলে প্যাশনটাকে আমি একদমই ছেড়ে দিব, একদমই প্রফেশন বানাবো না। এরপর আপনার তিনটা অপশন আছে। 1, আপনার প্যাশন আপনার ফুল টাইম প্রফেশন হতে পারে। 2, আপনার প্যাশন আপনার পার্ট টাইম প্রফেশন হতে পারে। এবং 3, আপনার প্যাশন আপনার আনপেইড প্রফেশন হতে পারে, যেখান থেকে আপনি মনিটারি ভ্যালু পাবেন না, কিন্তু অ্যাটলিস্ট আপনি সেটাকে একটা প্রফেশন হিসেবে আপনি শো করতে পারবেন। এইভাবে ভাগ করে, কারণ আমাদের লাইফ তো আসলে প্যাশন ড্রিম ছাড়া চলে না। সো আপনি তিনটা অপশনকেই রাখেন, আইদার আপনি ফুল টাইম আপনার ড্রিমকে পার্সু করবেন, অথবা আপনি পার্ট টাইমে আপনার ড্রিমকে পার্সু করবেন, অথবা আপনি আপনার ড্রিমকে পার্সু করবেন কিন্তু সেটার কমার্স